আচ্ছা আমি বোর্ড রেডি করছি, আপনার খাতা রেডি করেন। হ্যাঁ, যদি খাতা থাকে একটু রেডি করেন। আর আবার আপনাদের বলে দিই, হ্যাঁ ওকে, আপনাদের বলে দিই একটা খাতা লিখবেন, খাতায় লেখাটা খুব জরুরি। হ্যাঁ, আমি ক্লাসের মতো নেবো, তাড়াহুড়া করবো না, আপনারা তাড়াহুড়া করবেন না। আমি ক্লাসটার টাইমটা 1.5 ঘন্টা শেষ করবো, 1.5 ঘন্টা মানে 9:30টার মধ্যে ক্লাসটা শেষ করবো। আজকে কারোকে 3টে অংশ পড়াবো, অধিকরণ, অপাদান আর করণ কারক, রাইট? এগুলো হচ্ছে আপনার শো ডাউন ক্লাস। হ্যাঁ, এগুলো কোনো স্পেসিফিক ক্লাস না। স্পেসিফিক ক্লাস আমি আজকে বা কালকে রুটিন করে আপনাদের দিয়ে দেবো। ফ্রি ক্লাস প্রতিনিয়ত হবে, একদিন পর পর হবে। গতকাল একটা আমি পরীক্ষা নিয়েছি, আপনারা ম্যাক্সিমাম গুলো পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করেন নাই। তো অ্যাটেন্ড যদি পরীক্ষা না করেন, আমার তো ক্লাস নিয়ে আলটিমেট কোনো লাভ নাই, রাইট? আর আপনার যে কোনো ব্যাপারেই অবশ্যই আমার ওই যে ফোন নাম্বার 2টা দেওয়া আছে, দুজনে আমার ছোট ভাই, ওদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ব্যাপারে কোনো পরামর্শ বা এটা সেটা হলে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা আসলে অতটা দেইনি আপনাদেরকে, আমার আইডিতে গেলে আপনারা আমার নাম্বার ইভেন আমার পেজের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে। কোনো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য ওই যে আমি আমার গ্রুপে, আমার ফেসবুকের যে গ্রুপ আছে না, অভিযাত্রী যে গ্রুপ, দিবেন। আর ভালো একটা কথা, আরেকটা রিকোয়েস্ট, আপনাদের ছোট বা ভাই বোনকে আমার ওই ফেসবুকের গ্রুপে, অভিযাত্রী গ্রুপে জয়েন করিয়ে দিবেন। হ্যাঁ, ওখানে আমি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ব্যাপারে পোস্ট দেবো, যেন আপনারা এই পোস্টগুলো অ্যাভেলেবেল পান। হ্যাঁ, সেটা একটু দেখবেন। ওকে, আমি ক্লাস শুরু করছি। যদি কিছু না বোঝেন আমাকে একটু রিপ্লাই দিয়েন যে ভাই এটা বুঝি নাই, তাহলেই হবে। আর সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? না, একটু জাস্ট আমাকে জানাতে সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। আচ্ছা, সবাই বোর্ডে তাকান, আমি শুরু করছি। আমাকে দেখতে হবে না, আমাকে দেখতে একটু কালো দেখা যাবে। একটা ক্যামেরা আমি কেনার খুব অপেক্ষায় আছি, একটা ক্যামেরা কিনবো খুব রিসেন্টলি, কিনে যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পান, সেটা আমি দেখবো। হ্যাঁ, মুখের এক্সপ্রেশনটা সমস্যা নেই, আমাকে না দেখলেও আপনাদের চলবে, বাট আপনার জন্য অন্ততপক্ষে এই ক্যামেরাটা দেখতে পান। যদি ক্যামেরা দেখতে না মানে প্রবলেম হয় আপনাদের, ক্যামেরা দেখতে যদি প্রবলেম হয় আপনারা অবশ্যই কিছু করার নাই, একটু লেটটা বন্ধ করে দেবো। এখন কি বোর্ড দেখা যাচ্ছে? অন্ধকারটা বেশি হয়ে যায় না? ওই লাইটটা দিয়ে দে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, শুরু করলাম। নো প্রবলেম স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই খাতা নেন কিন্তু, আবার বলছি সবাই খাতা নেন। ওকে, যারা পড়ার উদ্দেশ্যে এখানে আসছেন খাতা নেন। আর আপনারা ছোট ভাই বা বোনকে অবশ্যই জানিয়ে রাখবেন যে এখানে প্রতিনিয়ত লাইভ ক্লাস হচ্ছে, সবার জন্য লাইভ ক্লাসে নিয়মিত এবং রেগুলার যেন থাকবে। ওকে, আমি বোর্ডও লিখাবো এবং আমি স্ক্রিন শেয়ারও করে দেবো আপনাকে। হ্যাঁ, যে আপনারা যেন ইয়ে পারেন। না, অন করে দে, না অন করে দে, সমস্যা নেই, অন করে দে, অন করে দে। সবাই খাতার ঠিক মাঝামাঝি জায়গায় এসে বড় করে লিখেন কারক। আচ্ছা, কারক লিখেছেন। কারক লিখার আগে আপনাদেরকে এখন কিছু বেসিক কিছু কথা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপনি একটু জাস্ট দেখেন আমাদের ব্যাকরণে অনেকগুলো আলোচ্য বিষয় আছে। আলোচ্য বিষয় মানে অধ্যায়ের নাম আছে। কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং যে যেখানে প্রবলেম হবে একটু জাস্ট কাইন্ডলি জানাবেন। আর প্লিজ শেয়ারে রাখবেন, যে শেয়ার করেন নাই একটু শেয়ার করে দিবেন। যদি এসে দেখে চলেও যান, স্যার ক্লিয়ার না, কি ক্লিয়ার না, বোর্ড দেখা যাচ্ছে না, মোবাইলটা দেবেন, মোবাইলটা দেন, ওইটা আমারটা। আচ্ছা, যদি বোর্ডে একটু প্রবলেম হবে, কারণ এটা ল্যাপটপের ইয়েতে আমি চালাচ্ছি তো, সো হঠাৎ হঠাৎ করে সমস্যা হয়ে যেতে পারে। যদি সমস্যা হয় প্লিজ একটু কমেন্ট করবেন, আমি ফোনে চালু করে নিচ্ছি ল্যাপটপে যেন। আচ্ছা, সমস্যা নেই, ওই যে অংশটা ইয়ে আলো আসে সেই অংশটা আমি ওকে করে ফেলবো। ওকে, শুরু করলাম। সবাই খাতা নেন। আমি 1.5 ঘন্টার মধ্যে আশা করি ভালো একটা সার্ভিস আপনাদের দিতে পারবো এবং প্রতিনিয়তই দিতে পারবো। আপনাদের যার যেখানে যে প্রবলেম হবে বা না হবে, প্রত্যেকটা জিনিসে আপনারা আমার সাথে শেয়ার করবেন। ওকে, আলো দরকার, আসলে আপু কি জানো, আলো দরকার সেটা না, আমার রুমে প্রচন্ড পরিমাণে আলো, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি ল্যাপটপের ক্যামেরা দিয়ে ইউজ করছি তো, সো ল্যাপটপের ক্যামেরাটা দিয়ে অতটা ক্লিয়ার কিন্তু সবকিছু দেখা যায় না। হ্যাঁ, এই করতে লাগে। ওকে, সবাই দেখাও, যতটা সম্ভব চেষ্টা করো। আশা করি সময় খারাপ যাবে না। মুখে তো আমি বলবোই, আর আমি তো ডিসপ্লেতে তোমাকে ওটাও দেখাই দেবো তোমাদেরকে, যেহেতু কারণ পড়াবো। সো এটা দিয়ে আমি শুরু করছি। তোমরা এখানে একটা কথা সবাই খেয়াল রাখবা, সেটা হচ্ছে
কারক হচ্ছে আমাদের ব্যাকরণের একটা অধ্যায়ের নাম। আচ্ছা, এরকম আরো অনেক অধ্যায়ের নাম আছে, সমাস, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, অনুসর্গ, বচন, এরকম অনেক অধ্যায়ের নাম আছে। বেসিক্যালি সবার আগে তোমরা যেটা মনে রাখার চেষ্টা করবা, যেটা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের ব্যাকরণের যত অধ্যায়ের নাম আছে, আবার হচ্ছে যত অধ্যায়ের নাম আছে, প্রত্যেকটা অধ্যায়ের নাম সংস্কৃত ভাষার শব্দ হবে। ওকে, মনে করো সংস্কৃত মানে তৎসম ভাষার শব্দ হবে। যেহেতু প্রত্যেকটা অধ্যায়ের নাম সংস্কৃত ভাষার শব্দ হবে, তাই কারক শব্দটা কিন্তু নিজেও একটা সংস্কৃত শব্দ। দেখো, সংস্কৃত শব্দ। ওকে, সংস্কৃত মানে তৎসম ভাষার শব্দ। আচ্ছা, কারক নিজেকে একটা বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? কারণ কারক কিন্তু একটা নাম। আমি তোমাদের আবারও ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের সামনে এসে ক্লিয়ার করছি। দেখো, প্লিজ সবাই শেয়ার করে দিবা। আমি আমি ক্লাস শুরু করে ফেললাম। দেখো, আমাদের ব্যাকরণের অনেকগুলো অধ্যায় আছে। যেমন দেখো, এই সমাস, কারক, উপসর্গ, অনুসর্গ, মনে রাখবা প্রত্যেকটা যেহেতু সংস্কৃত ভাষার, কোন ভাষার? সংস্কৃত ভাষার, একই সাথে প্রত্যেকটা কিন্তু এক একটা নাম। যেহেতু প্রত্যেকটা এক একটা নাম, তাই প্রত্যেকটা কিন্তু এক একটা বিশেষ্য পদ। আমরা জানি কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলা হয়। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম নাই বা প্রবলেম হয়নি। আচ্ছা, ওকে। তো সেকেন্ড যে ব্যাপারটা, সেটা আমি তোমাদেরকে সাথে এখন একটু আলোচনা করব, বা সেটা তোমাদের দেখাতে চাচ্ছি। ওকে, এরপর আসো আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে নিয়ে আমরা আলোচনা যেটা করবো, যে কারককে ভাঙলে অ্যাকচুয়ালি কি হয়। দেখো, এটা একটু লিখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারককে ভাঙলে হয় ক্রি যোগ ন। আচ্ছা, কারককে ভাঙলে হয় ক্রি যোগ ন, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, এই যে চিহ্নটা, ওকে, এই চিহ্নটাকে বলা হয় ধাতু চিহ্ন। তোমরা কি সবাই দেখো, এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল। অর্থাৎ বর্গমূলের উপরে এই একটা মাত্রা থাকবে, এই ধাতু চিহ্ন যেটা আছে এটার উপরে কিন্তু কোনো মাত্রা থাকবে না। হ্যাঁ, এটা একটু বেসিক্যালি তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে, এবং অবশ্যই এটা তোমরা খেয়াল রাখবা। ওকে, আশা করি ব্যাপারটা তোমাদের বুঝতে পেরেছো বা বোঝা হয়েছে। ওকে, আচ্ছা, এই জায়গায় আর আর তেমন কিছু নাই, তোমরা এটা মনে রাখবা। এই জায়গায় ক্রি যেটা আছে এটা হচ্ছে সংস্কৃত ধাতু। ওকে, আচ্ছা, আর এই যে এরপরে যেটা আছে মনে রাখবা, এই ধাতু চিহ্নের সাথে যেটা থাকে এটা সব সময় ধাতু। এই ধাতু চিহ্নের পরে, প্লাসের পরে যেটা থাকে এটা সব সময় কৃত প্রত্যয়। এটা মনে রাখবে, কৃত প্রত্যয় আমি তোমাদের পড়াবো, সবই তোমাদের পড়াবো। হ্যাঁ, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা যেন এগুলো শেয়ার করে দাও, সবাই যেন জানতে পারে, দেখতে পারে, এবং অবশ্যই তোমরা তোমাদের যে জিনিসগুলো বোঝো না বা যেখানে তোমরা বোঝো না সেটা তোমরা কমেন্ট করো। আমি কিন্তু কমেন্টের দিকে বারবার তাকাচ্ছি যে কে কি কমেন্ট করছে বা না করছে। তোমরা আমাকে হেল্প করবে, আমি তোমাদের মানে এই হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে কারক ব্যাকরণে কোথায় আলোচনা করা হয়। আমরা জানি কারক ব্যাকরণের শব্দগত আলোচনা করা হয়। আমি ফার্স্ট যে ক্লাস নেব, তোমাদের সেই ক্লাসে এটা এক্সপ্লেইন করবো যে কারক বা এই যে আমাদের আলোচ্য বিষয়গুলো কোনটা কোথায় আলোচিত হয় বা না হয়। হ্যাঁ, তোমরা আমাকে হয়তো অনেকে দেখতে পাচ্ছ না, প্রবলেম নাই, বোর্ডটা যেন ভালো করে বোঝা যায় সেটা তোমার খেয়াল রাখবা। আর আমরা জানি এই শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। ওকে, পরীক্ষা যদি আসে যে কারক কোথায় আলোচনা করা হয়, অপশন এটা বা এটা যেটাই থাক সেটাই আনসার হবে। দুটো থাকে না, কারণ যিনি প্রশ্ন করেন তিনি জানেন যদি দুটো থাকে তাহলে তোমরা অবশ্যই শব্দতত্ত্ব দিবা। শব্দতত্ত্বের অপর নাম কিন্তু রূপতত্ত্ব। হ্যাঁ, আর শব্দের অপর নাম তাহলে রূপ। মনে রাখা, শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। তাহলে আমরা বলতে পারি শব্দের অপর নাম কিন্তু রূপ। এটা শব্দ যখন পড়াবো তখন তোমাদেরকে এটা আরো সুন্দর করে এক্সপ্লেইন করবো, যেন কখন কি হবে বা না হবে এটা আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি। এই হচ্ছে আমার কারক নিয়ে বেসিক আলোচনা ছিল। এখন আমরা শিখবো যে কারক জিনিসটা আসলে কি। সবাই একটু বোর্ডে তাকিয়ে থাকবা এবং দেখবা, আর প্লিজ একটু শেয়ার করে দেবা, যেন বারবার বলতে না হয়। তোমরা কে কে শেয়ার করছো বা না করছো সেটা কিন্তু আমি এখান থেকে খুব স্ট্রংলি কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর তোমরা যদি শেয়ারটা না করো তাহলে কিন্তু আলটিমেট আমার লস, তোমাদের লস। শেয়ার করে রেখে দিবা, বাকিরা যেন আছে, যারা যারা আছে সবাই যেন দেখতে পারে। আর অনেকে এসে দেখে দেখে চলে যায়। এখন আসো, কারক জিনিসটা কি। আমরা তো এটা শিখলাম কারক শব্দটা কোন ভাষার, বা কারক শব্দটা কি পদ। এখানে আসলে তো ডিটেলস আলোচনা অনেক কিছু আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসগুলো অপ্রয়োজনীয়, তাই ডিটেলসে গেলাম না এখানে। কারক জিনিসটা কি, মনে রাখবা কারক হচ্ছে একটা সম্পর্কের নাম। এটা জাস্ট খেয়াল রাখবা, কারক হচ্ছে একটা সম্পর্কের নাম। এখন এটা কার সাথে কার সম্পর্ক, দেখো আমি তোমাদের সামনে এসে এখন বলছি। এখন তোমাদের আমি একটু বোর্ড দেখাবো, বইটা দেখাবো, যে কারক হচ্ছে একটা সম্পর্কের নাম। ওকে, আমি মনে সেটা লিখেছি।
এই সম্পর্ক কার সাথে কার? মনে রাখবা, পৃথিবীতে যত সম্পর্ক হয়, আবার বলছি, পৃথিবীতে যত সম্পর্ক হয়, প্রত্যেকটা সম্পর্কের নামকে আমরা বাস্তবে বলবো, এই স্বাভাবিকভাবে বলবো কারক। ওকে, আর ব্যাকরণের ভাষায় বলা হবে, সরি, স্বাভাবিকভাবে বলবো সম্পর্ক, ব্যাকরণের ভাষায় বলা হবে কিন্তু কারক। ওকে, সম্পর্কের নাম। যেমন দেখো, তুমি তোমার মার সাথে হেঁটে যাচ্ছ, তাহলে তোমার সাথে এই যে যিনি আছেন উনি তোমার মা, এটা কি, মা কিন্তু একটা সম্পর্কের নাম, বোন একটা সম্পর্কের নাম, ভাই একটা সম্পর্কের নাম। ওকে, তাহলে এই সম্পর্কের নামকে বলা হবে কারক। ব্যাকরণের ভাষা তাহলে কার সাথে কার সম্পর্ক, আসো এটা একটু ক্লিয়ার করে তোমাদেরকে আমি বোর্ডে যাব। এবার আসো, ব্যাকরণের সাথে কার সাথে কার সম্পর্ক। আমরা জানি একটা বাক্যের অপরিহার্য, অপরিহার্য বুঝতো, একদম খুব স্পেসিফিক এবং যেটা থাকতেই হবে, যেটা ছাড়া কখনো কিছু হবে না, সেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কখনো কোনো বাক্য হয় না। তাহলে ক্রিয়া হচ্ছে আমার মূল জিনিস, তাই ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক। ওকে, এটা মনে রাখো, ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক কি বলা হয় বলতো, কারক। অর্থাৎ ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক, যেমন দেখো, তোমার সাথে, হ্যাঁ, ধরো, ধরো তুমি হচ্ছ এই আনিকা, আরেকটা হচ্ছে ধরো মামুন। তাহলে খেয়াল করো, আনিকা আর মামুন একসাথে রাস্তায় হেঁটে যাচ্ছে। ওকে, মামুনটা দেখা যাচ্ছে না, ধরো এই যে মামুন, ধরো আনিকা আর মামুন একসাথে রাস্তায় হেঁটে যাচ্ছে। ওকে, এখন তারা একসাথে হেঁটে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। যদি তাদের সম্পর্কটা হয় ভাই বোন, ওকে, তাহলে এটা একটা সম্পর্ক। ব্যাকরণ ভাষায় এই যে সম্পর্কের নামটাকে বলা হবে কারক, কথা কিন্তু বুঝবা। যদি তারা হয় স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী কিন্তু হবে একটা কারক, খেয়াল রাখবা। যদি তারা হয়, হ্যাঁ, বন্ধু, রাইট, যদি হয় বন্ধু, তাহলে এই বন্ধুটা হচ্ছে কিন্তু কারক। তাহলে বাস্তবে হচ্ছে কারক হচ্ছে একটা সম্পর্কের নাম। এই সম্পর্কটা, হ্যাঁ, কার সাথে কার হয়, বাস্তবে একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তি হয়, বস্তুর সাথে বস্তুর হতে পারে, যে কোনো জিনিসের সাথে হতে পারে। আর আমাদের ব্যাকরণে ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক, ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক যে হয়, এই সম্পর্কের নাম হয়, এই নামটাকে আমরা কি বলবো, কারক বলবো। ওকে, আচ্ছা, এখানে একটা স্পেসিফিক ব্যাপার আছে, তোমাদের একটা গল্প আমি পড়াবো, তোমরা একটু গল্পটা পড়বা, মনোযোগ সহকারে গল্পটা পড়বা। যদি তোমরা গল্পটা পড়ো, আশা করি তোমরা পুরোটা বোঝা যাবে। আমি গল্পটা বড় করে দিচ্ছি, তোমরা সবাই একটু রিডিং করো। হ্যাঁ, গল্পটা সবাই একটু রিডিং করো। এই যে দেখো, একটা গল্প দিচ্ছি আমি তোমাদেরকে। ওকে, সবাই পড়ো গল্পটা, আমি আর একটু বড় করে দিচ্ছি। সবাই একটু গল্পটা পড়ো, দেখতে পাচ্ছ তো গল্পটা? এটা আমার অভিযাত্রী বইয়ের একটা অংশ দেখাচ্ছি তোমাদের। এই যে গল্পটা পড়ো, এই যে এই গল্পটা পুরোটা হলুদ করে দিলাম যেন দেখতে পাচ্ছ। দেখো, রাফি আমার একটি স্টুডেন্ট ছিল। আচ্ছা, যাই হোক, তো রাফি পঞ্চগড়ে পড়ে থাকে। সে কখনো ঢাকা আসেনি, এমনকি ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত আমাদের কেউ নেই। সবাই গল্পটা মনোযোগ সহকারে পড়ো প্লিজ। ওকে, নেই। আচ্ছা, এখন দেখো, সে রাফি বাসায় থাকি, টিভি দেখে আর সিরিয়াল দেখে, রাইট। আমি সিরিয়ালকে রিয়াল বলতে ভালোবাসি, হ্যাঁ, তাই এইভাবে লেখা গানে। দেখতে দেখতে তার মধ্যে একটা উপলব্ধি হলো যে ঢাকায় যেসব মেয়েরা বসবাস করে, এইসব মেয়েরা অনেক সুন্দর হয়। তো সে সিদ্ধান্ত নিল যে ঢাকায় বসবাস করে, না আর করা যাচ্ছে না, সে সিদ্ধান্ত নিল যে ঢাকায় বসবাস করে এমন কোনো মেয়েকে সে বিয়ে করবে। তারপর ধরো, সে ট্রেন বা বাসে এসে ঢাকা পৌঁছালো। তো স্টেশন তো অনেক মেয়েই থাকে, থাকে না বলো, থাকে। এখন সে কোনো মেয়ের হাত ধরে কি বলতে পারে যে আমি পঞ্চগড় থেকে এসেছি, হ্যাঁ, পঞ্চগড়ে আমার 4টা বাড়ি আছে, 3টা গাড়ি আছে, 2টা নারী আছে, চলো আমরা বিয়ে করি। দেখো, এই কথা যদি কখনো কোনো ছেলে এসে হুট করে কোনো মেয়েকে বলে, তাহলে ওই মেয়ে হয় তাকে ধরে একটা মার দেওয়ার চেষ্টা করবে বা অন্য কোনো কিছু বোঝানোর চেষ্টা করবে। তো মেয়ে কিন্তু এত কিন্তু রাজি হবে না। এখন রাফি যদি বিয়ে করতে চায়, তাহলে তাকে একটা মাধ্যম খুঁজতে হবে, বুঝতেই তো পারছো। বিয়ের জন্য মাধ্যম, এই যে দেখো, বিয়ের জন্য কিন্তু এই মাধ্যম হয়। ওকে, এই মাধ্যম এসে কিন্তু মাঝখানে থেকে কিন্তু বিয়েটা করিয়ে দেয়। তো যে মাধ্যম মাঝে এসে সম্পর্ক তৈরি করে দেবে আলাদা দুজন ব্যক্তির মধ্যে, আর এই সম্পর্ক তৈরি করে দেওয়ার কাজটাই করে কে, ঘটক। এবার দেখো, রাফির সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। এখন ছেলেটির সাথে, অর্থাৎ রাফির সাথে মেয়েটার একটা সম্পর্ক হলো। সেই সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রী। মনে রাখবা, ব্যাকরণের ভাষায় এই স্বামী স্ত্রীটাই হলো, ব্যাকরণের ভাষায় তাকেই বলা হবে কারক। হ্যাঁ, কারক। আর যে সম্পর্ক তৈরি করে দিল, অর্থাৎ ঘটক, ব্যাকরণের ভাষায় তাকেই বলা হবে বিভক্তি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং বুঝারও কথা। ওকে, এবার একটু ছবিটা তোমাদের দেখাই, একটু জাস্ট দেখো। এই একটা ছেলে, দেখো, এই একটা ছেলে, এই একটা মেয়ে। ওকে, এখন ছেলে আর মেয়ে দুজনে বিয়ে করলো। বিয়ে করার পর দুজনের সম্পর্ক হলো কিন্তু স্বামী স্ত্রী। এখন বিয়ে করার ক্ষেত্রে মাঝখানে একজন ব্যক্তির প্রয়োজন হয়, হ্যাঁ, যিনি মাঝখানে এসে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেবে। ওকে, তো
একে আমরা বাস্তবে বলি ঘটক, এই দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো, এটাকে আমরা বলি হ্যাঁ স্বামী স্ত্রী। এটাকে আমরা বলি স্বামী স্ত্রী। ওকে ওকে, এটাকে আমরা বলি স্বামী স্ত্রী। আচ্ছা, এবার দেখেন যে ব্যাপারটা, আচ্ছা এখন দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর দেখেন দুজন এখন একসাথে, আলাদা ছিল, ঘটক ছিল মাঝখানে, এখন দুজন একসাথে, তারা স্বামী স্ত্রী হয়েছে। ওকে, এই ব্যাকরণের ভাষায় এই যে স্বামী স্ত্রী এই যে সম্পর্কের নামটা, এটাকে আমরা বলবো কারক। আর যিনি সম্পর্ক তৈরি করে দিলেন ব্যাকরণের ভাষায়, তাকে কিন্তু বলা হবে ঘটক। আশা করি তোমরা এই কাহিনীটা দিয়ে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি আসলে বুঝতে পেরেছো ব্যাপারটা? একটু উত্তর দাও, হাবা দা না বলো। তাহলে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই, তোমরা একটু মনে করো তো, তোমরা যখন স্কুলে ছিলা ক্লাস 4, 5, 6 সরি এক্সট্রিমলি সরি, তোমরা যখন ক্লাস 7, 8, 9-এ ছিলা বা ইন্টার ফার্স্ট ইয়ার, মনে আছে তোমাদের কাউকে না কাউকে ভালো লাগতো, এখন তুমি তাকে মনে কথা বলতে পারছো না, সেও তোমাকে মনে কথা বলতে পারছে না, তাহলে মাধ্যম হিসেবে তুমি তোমার বন্ধুকে ব্যবহার করেছো। ওকে, তো তুমি মাধ্যম হিসেবে তোমার বন্ধুকে ব্যবহার করেছো, তাহলে কি তোমার বন্ধু মাঝখানে এসে তোমার সাথে ওই মেয়েটার সম্পর্ক তৈরি করে দিয়েছে। তো যেহেতু তোমার সাথে ওই মেয়েটার সম্পর্ক তৈরি করে দিয়েছে, তো তোমরা কিন্তু হয়ে গেলে প্রেমিক প্রেমিকা। তাহলে প্রেমিক প্রেমিকা ব্যাকরণের ভাষায় আমি কি বলবো? কারক। আর তুমি ব্যাকরণের ভাষায় হয়ে যাবা কি? বিভক্তি। তাহলে সম্পর্ক তৈরি করতে যেমন মাধ্যমের প্রয়োজন হয়, আবার বলি সম্পর্ক তৈরি করতে যেমন মাধ্যমের প্রয়োজন হয়, হ্যাঁ, আর আর এটা মনে করো সম্পর্ক তৈরি করতে যেমন মাধ্যমের প্রয়োজন হয়। ওকে, আর ব্যাকরণের ভাষায় যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক তৈরি করতে কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়। ব্যাকরণের ভাষায় সেই মাধ্যমটাকে বলবো বিভক্তি, বাস্তবে আমরা সেই মাধ্যমটাকে বলবো ঘটক। এবার আসো আমরা আর আমরা তোমাদের এখন আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছি, সবাই একটু জাস্ট দেখো, আসলে একটা বাস্তব উদাহরণ দিই। ওকে, সবাই একটু তাকাও। দেখো আমি লিখলাম মাথা হাত, একটু সবাই তাকাও প্লিজ, রিকোয়েস্ট তোমাদের কাছে শেয়ার করে দাও। হ্যাঁ, আমি তোমাদেরকে বাস্তবতার তাগিদে তোমাদেরকে পড়াবো। ওকে, আমি তোমাদের তেমন কোনো এই সিস্টেম পড়াবো না, তোমাদের যে বা যারা পড়ায় তাদের 90% সিস্টেমটাই হচ্ছে অপ্রয়োজনীয় সিস্টেম, আমি সেটা তোমাদের করবো না। আমি তোমাদের যেটা করবো, রিয়াল ভাবে যেটা তুমি পড়াটা বোঝো সেটা আমি তোমাকে বোঝাবো। দেখো আমি বললাম মাথা হাত, ওকে, আমি বললাম দেখো কলম লেখো। একটু জাস্ট দেখো তো, আমি যখন বললাম যে মাথা হাত, দেখো তো মাথার সাথে হাতের কোনো সম্পর্ক নাই, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা কোনো বাক্য বা কিছুই হয় নাই। কলম লেখো, কোনো বাক্যই কিন্তু হয় নাই। ওকে, এবার দেখো তো, আমি বললাম মাথায় হাত, তাও দেখো তো এই মাথা এটার সাথে হাতের এই যে অন্তঃস্থলে যেটা আছে, এটা এসে এটার সাথে এটার সম্পর্ক কি করে দিল? তৈরি করে দিল। সবাই আবার খেয়াল করো, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যারা একটু কম বুঝো আবার দেখো, আমি প্রতিদিন এই ক্লাসগুলো বারবার রিপিট করবো, তোমাদের অ্যাডমিশনের পূর্ব পর্যন্ত আমি তোমাদের এই হম সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা সবাই দেখো, আমি আবার লিখি মাথা হাত, আবার দেখো আমি লিখলাম কলম লেখো। মাথা একটা আলাদা শব্দ, হাতে একটা শব্দ, দুটার সাথে কোনো সম্পর্ক নাই। ধরে নাও এটা ছেলে এটা মেয়ে, এটার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক তৈরি করতে একটা মাধ্যম লাগবে, যে মাধ্যম মাঝে সে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করে দেবে। আমি এখন লিখলাম দেখো মাথায় হাত, তাহলে অন্তঃস্থলটা এটার সাথে এটার সাথে সম্পর্ক তৈরি করে দিল। তাই ব্যাকরণের ভাষায় এই অন্তঃস্থলটাকে বলা হবে বিভক্তি। আমি বললাম কলম দিয়ে লিখো, তাহলে এই দিয়ে এসে এটার সাথে এটার সম্পর্ক তৈরি হলো, তাই ভাষায় এটাকে আমরা বলবো বিভক্তি। তাহলে এখন অন্তঃস্থ এবং দিয়ে এই দুটো হবে কিন্তু বিভক্তি। আশা করি তোমরা বিভক্তিটা বুঝতে পেরেছো, রাইট? তাহলে বিভক্তি জিনিসটা কি? বিভক্তি জিনিসটা হচ্ছে একটা এক্সট্রা বর্ণ বা বর্ণসমষ্টি, যে বর্ণ বা বর্ণসমষ্টি দুটি শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। আবার বলি, তাহলে বিভক্তি জিনিসটা কি? বিভক্তি হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যম বা বিভক্তি হচ্ছে কি একটা বর্ণ বা বর্ণসমষ্টি, যে বর্ণসমষ্টি আলাদা দুটি শব্দের মাঝখানে বসবে বা কোনো এক জায়গায় বসবে বা কোনো একটা শব্দের শেষে বসবে। হ্যাঁ, বিভক্তিদের আগে বসে না, মাঝে বা শেষে বসবে, শেষে বসে দুটার মধ্যে সম্পর্ক তৈরি করে দেবে। ক্লিয়ার? এটাই হচ্ছে বিভক্তি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এবার আসো, আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে এই যে সম্পর্কগুলো যে তৈরি হয়, সম্পর্কগুলো অনেকভাবে অনেকের সাথে কিন্তু তৈরি হতে পারে। ব্যাকরণের ভাষায় এই সম্পর্কগুলো কিন্তু তৈরি হয় কার সাথে, আমি একটু তোমাদের সরাসরি ইয়েটা দেখাচ্ছি, স্ক্রিনটা দেখাচ্ছি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। এবার আসো, দেখছো এই যে এই উদাহরণটা আমি তোমাদের একটু আগে দিয়েছি। এবার আসো, এখানে সবচেয়ে বিশেষ করে মনে রাখবা বিভক্তি কত প্রকার। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে আমি ক্লিয়ার করে রাখি, যদি তোমাকে এটা
জিজ্ঞাসা করা হয় যে বিভক্তি কত প্রকার। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের দুটোটাই দেখাচ্ছি। আচ্ছা এটা কোনো দেখানো যাবে না, না? আচ্ছা দেখো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিভক্তি কত প্রকার, তোমার সেন্সে ফার্স্ট যে উত্তরটা আসবে সেটা হচ্ছে বিভক্তি হচ্ছে 7 প্রকার, রাইট? কিন্তু বিভক্তি কিন্তু 7 প্রকার না। হ্যাঁ, যদি বলা হয় বিভক্তি কত প্রকার, আমি আবার বলছি, এটা অনেকবার আসছে পরীক্ষায়। ওকে, এটা অনেকবার আসছে পরীক্ষায়। যদি বলা হয় বিভক্তি কত প্রকার, তাহলে অবশ্যই বিভক্তি হবে কিন্তু 2 প্রকার। ঠিক আছে, একটু তাকাও, আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। দেখো বিভক্তি হচ্ছে 2 প্রকার। ওকে, একটা হচ্ছে দেখো এই যে, হ্যাঁ এই একটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি। ওকে, আরেকটা হচ্ছে কিন্তু ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, এটা মনে রাখবা। বিভক্তি অবশ্যই অবশ্যই 2 প্রকার। এই ক্রিয়া বিভক্তি যেটা আছে এটা একবার পরীক্ষায় আসছিল যে ক্রিয়া বিভক্তি কত প্রকার। ক্রিয়া বিভক্তির কোনো প্রকারভেদ নেই। এই ক্রিয়া বিভক্তিটা আমি তোমাদের প্রকৃতি প্রত্যয় পড়ানোর সময় পড়াবো। এই শব্দ বা নাম বিভক্তির 7 প্রকার, যেটা আমরা ব্যবহার করি কারকের মধ্যে। হ্যাঁ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, দেখো সবাই, ষষ্ঠী, আর একটা হচ্ছে সপ্তমী। হ্যাঁ, প্রথমা যেটা আছে এটা কোনো বিভক্তি নাই, অর্থাৎ যেখানে কোনো বিভক্তি নাই সেটাই হচ্ছে কিন্তু প্রথমা বিভক্তি। কথা বুঝতে পারছো? তৃতীয় আসো, দ্বিতীয় একটু পরে আলোচনা করবো। তৃতীয় বিভক্তি হচ্ছে কি, দেখো তৃতীয় বিভক্তি দেখতেই পাচ্ছ, দ্বারা, দিয়া, কর্তৃক। ওকে ফাইন। চতুর্থী বিভক্তি যেটা আছে দেখো, এটা কিন্তু কে রে, আচ্ছা এটা পরে আসবো। দ্বিতীয় আর চতুর্থী একটু পরে আলোচনায় আসবো। পঞ্চমী তোমরা জানো হতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে কিন্তু এ অ তে। আচ্ছা একটু তোমরা আমার দিকে তাকাও, একটু জিনিস তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু তোমাদের সামনে খাতা কলম আছে। ওকে, একটু রাখবা খাতা কলম। এখানে একটা জিনিস আমি তোমাদের বোঝাচ্ছি, সেটা হচ্ছে দেখো। আচ্ছা দেখো, আমি বললাম প্রথমা বিভক্তির একটু আলোচনা করতে হবে তোমাদের সাথে, একটু জাস্ট দেখো। প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি মানে কি, যেখানে কোনো বিভক্তি নাই সেটা হচ্ছে শূন্য বিভক্তি। মনে রাখবা, যেখানে কোনো এখানে কোনো বিভক্তি নেই। তো এখানে কোন বিভক্তি, এখানে হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির বহু বচনে আমরা রা বা এরা ব্যবহার করি। যেমন দেখো, আমি বললাম তুমি বাড়ি যাও। দেখেন কর্তার সাথে কিন্তু কোনো বিভক্তি নাই। সবাই তাকান, ব্যাপারটা একটু বুঝেন। কর্তার সাথে এখানে কোনো বিভক্তি কিন্তু নাই, তাহলে এখানে হবে প্রথম আবার শূন্য বিভক্তি। ওকে, দেখেন তো, আমি তুমি জায়গায় বললাম তোমরা বাড়ি যাও। সবাই তো তাকান, তোমরা বাড়ি যাও। তাহলে এখানে দেখেন লাস্টে কিন্তু লেখা আছে রা। এই রা কিন্তু দেখেন, এই রাও কিন্তু শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি, অর্থাৎ স্বাভাবিকভাবে শূন্য বিভক্তি, যেখানে কোনো বিভক্তি নাই শূন্য বিভক্তি। আর বহু বচনে, অর্থাৎ এক বচনের একই কথাকে যখন আমি বহু বচনে রূপান্তর করবো, তখন আমি রা বা এরা ব্যবহার করবো। এই রা বা এরাও কিন্তু প্রথম বিভক্তি। তোমরা, এটা কিন্তু প্রথম বিভক্তি। এবার দেখেন, যদি আমি এভাবে বলি, তোমার বাড়ি যাওয়া হয়নি বা বাড়ি যাওয়া উচিত। ওকে, তো দেখতে পাচ্ছেন না, তাই তো? আমি এই কথাটা কোথায় লিখি, এখন লিখি না, দেখুন এখানে লিখলাম তোমার বাড়ি যাওয়া উচিত বা সামথিং এলস। একটু জাস্ট দেখেন, সবাই দেখতে পাচ্ছেন তো? এবার দেখেন, তোমার বাড়ি যাওয়া উচিত, একটু জাস্ট খেয়াল করেন। তুমি, কোনো বিভক্তি নেই, তাহলে শূন্য বিভক্তি। তোমরা, হ্যাঁ এখানে রা আছে, রা কি বিভক্তি, প্রথম বিভক্তি। এখন তোমার বাড়ি যাওয়া উচিত, এই যে র যেটা আছে, র, এটা কিন্তু ষষ্ঠী বিভক্তি। দেখেন, তোমার বাড়ি যাওয়া উচিত, এখানে কিন্তু বহু বচন বোঝায় নাই, এখানে কিন্তু এক বচন কিন্তু বোঝাইছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, স্বাভাবিকভাবে বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি, রা এরা হচ্ছে প্রথমা বিভক্তি। ওকে, আর র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে তুমি আলাদাভাবে খাতা একটা জিনিস লিখে নিবা, যেহেতু বিভক্তিটা তুমি অলরেডি জানো বা বিভক্তিটা তুমি অলরেডি বোঝো, রা একটু লিখে নিবা। যেমন দেখো, আমি লিখলাম র এর। ওকে, রা এরা। তাহলে র এর যেটা আছে, ওকে, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর রা এরা, এটা কিন্তু বহু বচনে হয়, এটা কিন্তু প্রথমা বিভক্তি। আশা করি তোমাদের এই বিভক্তি ব্যাপারটা ক্লিয়ার, আর অন্যান্য জায়গায় তোমাদের প্রবলেম হবে না। এবার আসো, দ্বিতীয় আর চতুর্থী বিভক্তির যে প্রবলেমটা, সেটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। দ্বিতীয় আর চতুর্থী বিভক্তির যে প্রবলেমটা, সেটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। সবাই একটু বোর্ডে তাকাও। এবার দেখো, আচ্ছা এবার তোমরা একটু জাস্ট দেখো, দ্বিতীয় বিভক্তিও কিন্তু কে রে, একটু দেখো, দ্বিতীয় বিভক্তিও কেড়ে, চতুর্থ বিভক্তিও কেড়ে। তাহলে তুমি প্রবলেমে পড়ে যাবা যে কোথায় কোন বিভক্তিটা তুমি ব্যবহার করবা বা কোথায় কোন বিভক্তিটা তুমি ব্যবহার করবা না। হ্যাঁ দেখো, একটু আমি বড় করে দিচ্ছি। দেখ, দ্বিতীয় হচ্ছে কেড়ে, চতুর্থী হচ্ছে কিন্তু কেড়ে। মার্ক করে দিচ্ছি, তাকাও। তাহলে তুমি কিভাবে বুঝবে এটা দ্বিতীয় না চতুর্থী? আচ্ছা মনে রাখবা, কারক তো 6 প্রকার না, একটু পরে আমরা কারক কত প্রকার আলোচনা করব, বিভক্তি নিয়ে আলোচনা করছি। এই 6 প্রকারের মধ্যে
চতুর্থী বিভক্তিটা শুধুমাত্র সম্প্রদান কারকে হবে। আবার বলে দিচ্ছি, চতুর্থী বিভক্তিটা শুধুমাত্র সম্প্রদান কারকে হবে, অন্য কোনো কারকে কিন্তু চতুর্থী বিভক্তিটা হবে না। আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার। আর দ্বিতীয় বিভক্তিটা সব কারকে হবে, চতুর্থী অর্থাৎ সম্প্রদান কারকে হবে না। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এবার তোমরা বোর্ডে তাকাও এবং আমার দিকে তাকাও, একটু দেখো। একটু জাস্ট দেখো, আমি লিখলাম দ্বিতীয়া, ওকে, আমি লিখলাম চতুর্থী, এটা হবে শুধু সম্প্রদান কারকে, ওকে। আর আমাদের সম্প্রদান ছাড়া কারক থাকে কয়টা? 5টা, ওকে। তাহলে দ্বিতীয় হবে কর্তৃকারকে, কর্মকারকে, এবার সে লিখি, একটু দেখা যায় না, করণ কারকে, অবদান কারকে, আর একটা হচ্ছে অধিকরণ কারকে। সবাই তাকাও, হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা। দ্বিতীয় বিভক্তি হবে এই 5টায়, আর চতুর্থী বিভক্তি হবে শুধু সম্প্রদান কারকে। তার মানে ঘটনা কি? এই দ্বিতীয় বিভক্তি এখানে হবে না, এবার চতুর্থী বিভক্তিও কিন্তু এই কারকের সাথে হবে না, ওকে। সবাই বলে থাকান, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় আর চতুর্থী একই বিভক্তি, যেহেতু একই বিভক্তি তাহলে দ্বিতীয় হবে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অবদান কারক, অধিকরণ কারকে, আর চতুর্থী বিভক্তি হবে শুধু সম্প্রদান কারকে। আর চতুর্থী বিভক্তি এই কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, অবদান কারক এসব কারকে কিন্তু হবে না, হ্যাঁ। আর আর চতুর্থী বিভক্তি এসব কারকে হবে না, আর দ্বিতীয় বিভক্তি সম্প্রদান কারকে হবে না। আমার মনে হয় তোমাদের এই ব্যাপারটা টোটালি ক্লিয়ার, এখানে আর না তেমন কোনো ব্যাপার বা অন্য কোনো জিনিস নেই। এবার আমরা আবার আসছি, আর ভালো কথা, তোমরা পড়া কি বুঝতে পারছো? একটু আমাকে জানাবা যে আমি যে যা যতটুকু আলোচনা করলাম তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। ভাইয়া আপনার বইটা সামনে নিয়ে বসে আছি। হ্যাঁ ভাইয়া, যদি বইটা থাকে তাহলে একটু উপকার হবে, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট একটু লিখেন, হ্যাঁ একটু লিখেন, খাতা না লিখলে হবে না। আমি তো শর্ট করে পড়াতে বাধ্য। কেন শর্ট করে পড়াতে বাধ্য? আপনার 2 থেকে 3 ঘন্টা এখানে বসে থাকাটা আপনাদের পক্ষে পসিবল না। আর অনেকেই আসে চলে যায়, এতক্ষণ অনেকের ওয়াইফাইও প্রবলেম হয়ে যায়, অনেকের নেটের প্রবলেম হয়, অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, আমি চাই যে তোমাদেরকে একটু শর্ট করে পড়াবো, আর তোমরা যদি সম্ভব হয় অভিযাত্রী বইটা সামনে রাখো। হ্যাঁ, আমার ক্লাস সবার জন্য, যে আমার বই নিয়ে এসো তার জন্য, যে আমাকে অপছন্দ করো তার জন্য, যে আমাকে পছন্দ করো তার জন্য, সবার জন্য আমার বইটা, হ্যাঁ, বা আমার পড়াটা সবার জন্য। আর তোমরা যে বা যারা আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু কষ্ট করো, কারণ ভালো জিনিস পেতে হলে অনেক কষ্ট করতে হয়। আমি যেমন আমার অভিযাত্রী এটিএম বইটা এত সহজে কিন্তু করে দিইনি, অনেক অনেক সময় দিয়ে অনেক অনেক ব্যয় করে দিয়েছি, আর ইনশাল্লাহ এখন কিন্তু সফলতা পাচ্ছি। কেমন সফলতা পাচ্ছি? প্রত্যেকে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, যেমন তোমরা আমাকে দিচ্ছ, ওকে। আর আচ্ছা, যে একটু বলেন ওইটা আরেকবার প্লিজ, যেটা বোর্ডে লিখে ওইটা বলেন একটু আবার। আচ্ছা, যাই হোক, অনেকের অনেক প্রবলেম হবে, আমি কিন্তু সবাইকে হয়তোবা মনের মতো করে বোঝাতে পারবো না, আমি আমার মতো করে পড়াবো, তোমাদের সাউন্ড আর আমি শুনবো না। হয়তোবা আমি জুম অ্যাপসে কালকে 7:30 যে ক্লাস নেবো সেখানে আমি আলোচনা করবো। কারক তো ভাই শুরু করি নাই, হ্যাঁ কারক কিন্তু এখন আমরা শুরুই করি নাই, আমি তো প্রাইমারি স্টেজটা জাস্ট আলোচনা করলাম। এবার আসো কারকের যে ব্যাপারটা তোমাদেরকে আমি জাস্ট করে দিচ্ছি। আসো, কারক তো 6 প্রকার, আমরা জানি কারক 6 প্রকার, অর্থাৎ ক্রিয়া নামপদের 6টা সম্পর্ক হয়, তাই কারক হচ্ছে 6 প্রকার। সেই 6 প্রকারের মধ্যে প্রথম যে প্রকার বের, তোমরা সবাই দেখো, তাই লিখে নাও কারকের প্রকার বের। দেখো সবাই, কারকের প্রকার বের। আচ্ছা, প্রবলেম তো এইটা না, মানে এই অংশটা সমস্যা, মার্ক করে রাখলাম একটু, হ্যাঁ আপনার আবার মার্ক করে রাখলাম। হ্যাঁ ভাইয়া, রুটিন টুটিন সব দিয়ে দেবো, ভাইয়া একটু ওয়েট করেন, রুটিন সব দিয়ে দেবো। হ্যাঁ, আর প্লিজ অবশ্যই একটু শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, শেয়ার করবেন, অবশ্যই করবেন, হ্যাঁ। আর আমার বইটার নাম হচ্ছে ভাই অভিযাত্রী বই। আচ্ছা, এবার সবাই বলে থাকান, যেটা আমি আপনাকে ক্লিয়ার করতে যাচ্ছি, দেখেন কারণ 6 প্রকার, সেটা সবাই সুন্দর করে খাতায় লিখেন যে কারণ 6 প্রকার। প্লিজ যারা আছেন একটু পরে দেখেন আমি কারক কিভাবে পড়াই, ওকে, এন্ড ইউ উইল বি সারপ্রাইজড। এগুলো আমার নিজের থিংকিং থেকে তৈরি করা, নিজের প্রেজেন্টেশন এগুলো। আমরা জানি 1 নম্বর হচ্ছে কর্তৃকারক। আচ্ছা সবাই দেখেন, কর্তৃকারক মানে, কারক মানে হচ্ছে সম্পর্ক, তার মানে সম্পর্কটা কার সাথে? কর্তার সাথে, কর্তার সাথে যে সম্পর্ক সেটাই হচ্ছে কর্তৃকারক। আবার বলছি, একটা ভালো একটা পরামর্শ দিই আপনাদেরকে, অনেকে তো বাসায় এসে মিথ্যা কথা বলতে পারেন না, অনেকে নিজের সব কথা মা বাবাকে শেয়ার করেন, ঠিক আছে, এখন থেকে আপনার মার সাথে গিয়ে বলবেন আম্মু জানো কি সম্পর্ক, বলবেন না আপনার। আমরা অনেকে বলি না যে আম্মু জানো ওই
বান্ধবীকে বলেন না যে এই দোস্ত জানিস কি ওর সাথে আমার সম্পর্ক আছে না, শব্দ একটু চেঞ্জ করে বলবেন। যদি আপনার মা শুনে ফেলে বা কেউ শুনে ফেলে, তাহলে এভাবে বলবেন যে মা বা এই ওর সাথে আমার কারক আছে। তাহলেই ব্যাপারটা হয়তো বা স্বাভাবিক, কেউ বুঝবে না, সত্যিটাই বললেন কিন্তু কেউ বুঝবে না। ভালো একটা পরামর্শ। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, একটু কষ্ট করতে হবে, মাঝে মধ্যে বোর্ড আনক্লিয়ার হয়ে যাবে, মাঝে মধ্যে ইয়ে হয়ে যাবে, কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসেন কর্তৃকারক, দেন দুই লিখেন কর্মকারক, লিখে ফেলেন দ্রুত। তিন এসে লিখেন করণ কারক, চার এসে লিখেন অধিকরণ কারক, সরি কর্মকারক, করণ কারক, এরপর লিখেন সম্প্রদান কারক, পাঁচে এসে লিখেন অপাদান কারক, লিখবেন খাতায় অবশ্যই লিখবেন। ছয় এসে লিখেন অধিকরণ কারক, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, হ্যাঁ, এরপর পাঁচ এসে অপাদান, ছয় এসে লিখেন অধিকরণ কারক। এই হচ্ছে ছয়টা কারকের নাম। ওকে ওকে। এরপর আসেন আমরা যেটা আলোচনা করবো। ভাইরা, আমাদের আলোচনার প্রেক্ষিতে একটা জাস্ট বলে দিই, তোমরা একটু আমার দিকে তাকাও। তোমরা জীবনে বহুবার কারক পড়েছো। হ্যাঁ, কি দিয়ে কারক পড়েছো? যে বিভিন্ন প্রশ্ন ছিল, এটা ছিল ওটা ছিল, যে কোথায় কখন কিসে এই দিয়ে সেই দিয়ে আমরা অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে ঝিলিয়ে মিলিয়ে কিন্তু কারক আমরা পড়েছি। ওকে, তো আমরা সেগুলো থেকে বের হবো। আমরা সেগুলো থেকে বের হয়ে আমরা আমাদের মতো করে একটু অন্যভাবে কারকটা পড়ার চেষ্টা করবো। আর এখানে তোমাদের একটা বেসিক কথা বলে রাখি, আমরা নর্মালি যতবারই কারক পড়ি বা যতবার আমরা কারক পড়তে চাই বা যাই, আমরা কিন্তু সবসময় কর্তৃকারক দিয়ে শুরু করি। কথা কিন্তু বুঝো, আমার কথাগুলো অবশ্যই খেয়াল রাখবা। আমরা কর্তৃকারক দিয়ে শুরু করি, কর্তৃকারক দিয়ে শুরু করে কর্তৃর পরে আমরা কর্ম যাই, কর্ম আমরা পড়ি, কর্মের পর আমরা কিন্তু ধীরে ধীরে আগাতে চেষ্টা করি। খেয়াল রাখবা, পরীক্ষায় কিন্তু আমাদের কর্তৃকারক কর্মকারক তেমন একটা আসে না। আমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অধিকরণ, অপাদান আর করণ কারক। এই তিনটা আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের সাথে একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই তিনটার মধ্যে আমরা সবচেয়ে ভালো করে যে পড়বো, যেহেতু এই তিনটাই গুরুত্বপূর্ণ, সেই তিনটাই আমরা সবার আগে পড়বো। এমন তো কোনো কথা না বা এমন তো কোনো ব্যাপার না বা কোথাও তো লিখা নাই যে সবার আগে কর্তৃকারক শিখতে হবে। আমাদের টার্গেট শিক্ষা নয়, আমার টার্গেট পরীক্ষায় যেন আমি উত্তর সঠিক দিতে পারি, আমার টার্গেট সেটা। সো যেটা আমার টার্গেট সেটা আমি সবার আগে ফিল আপ করবো, তাই সবার আগে আমি অধিকরণ কারক করবো। ওকে, এবার শিরোনাম লিখো সবাই, অধিকরণ কারক। তার নিয়ে এক বিপদে বললাম, সবাই লেখো অধিকরণ কারক। আচ্ছা, অধিকরণ কারক লিখে নিচে এসে লিখো অধিকরণ কারক হয় তিন ভাবে। লিখো সবাই, অধিকরণ কারক হয় তিন ভাবে। এক নম্বরে এসে লিখো স্থান বুঝালে, দুই এসে লিখো সময় বুঝালে, তিন এসে লিখো বিষয় বুঝালে। আমি তোমাদের হেল্পের জন্য আবার বলে দিচ্ছি, অধিকরণ কারক হয় তিন ভাবে। ওকে, বা তিনটা জিনিস বললে আমরা অধিকরণ কারক বুঝবো। একটা হচ্ছে স্থান বোঝালে, আরেকটা সময় বোঝালে, আরেকটা হচ্ছে বিষয় বোঝালে। ওকে, এই তিন ভাবে বা তিনটা জিনিসের উপর নির্ভর করে অধিকরণ কারকটা কিন্তু নরমালি হয়। এখন এই অধিকরণ কারক যে নরমালি যে এই তিন ভাবে হয়, এটা এটা এটাই আমাদের এখানে বিশেষ আলোচনার ব্যাপার বা কথা বলার ব্যাপার। তোমরা এবার শিরোনাম লিখো। এক নাম্বার, স্থান বুঝালে। ওকে, এটা আমরা ফার্স্টে রাখো। দেখো সবাই, স্থান বুঝালে। লেখো স্থান বুঝালে। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? অনেকে বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই ল্যাপটপে একটা সমস্যা হয় এটা না? অনেকে বলে দেখা যায় না। ভাইয়া, যদি তুমি দেখতে না পাও তাহলে অনেকেই ধরে নিবা যে হয়তো তোমার নেটের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা তোমাদের নেটের প্রবলেমের কারণে হয়তো এই জিনিসটা হতে পারে না। আমার আমার ফোনে তো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো স্থান বোঝালে। ওকে, সবাই সুন্দর করে লিখবা, প্লিজ কেউ চলে যাবা না। আমি এখন তোমাকে অধিকরণ কারকটা এমন ভাবে পড়াবো, আর জীবনে যদি তুমি কোনোদিন কোনো খাতায় কোনো জায়গায় নাও লিখো, তুমি এটা মনে রাখতে পারো। ওকে, জাস্ট তাকাবা, লাইন দেখবা, লাইন পড়বা, তুমি অটোমেটিক্যালি এটা পাবা। ওকে, সমস্যা নাই। হ্যাঁ, স্থান বোঝালে। ওকে, এবার সবাই দেখো, এবার সে লিখো
ব্যাপারটি যদি লেখবা সবাই, হ্যাঁ, এমন হয় যে শব্দটি দিয়ে কোনো স্থানকে নির্দেশ করে বা বোঝায়। যার যত সমস্যা আছে প্লিজ অন্ততপক্ষে নেক্সট 10 মিনিটস আপনারা লাইভে থাকবেন, এটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট। অনেকে তো আসেন আইসা দেখা চলে যান, নেক্সট 10 মিনিটস অবশ্যই লাইভে থাকবেন। কোন স্থানকে নির্দেশ করে বা বোঝায়, ওকে, তখন ওই স্থান সূচক শব্দটি হবে অধিকরণ কারক। লেখেন সুন্দর করে এটা। প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করবেন, যে বা যারা এখনো করেন নাই এসে এসে চলে যান। সবাই লাইভটা শেয়ার করবেন, সবাই যেন দেখতে পায়, সবাই যেন জানতে পারে, সবাই যেন বুঝতে পারে। আমি চেয়েছিলাম 2টা লাইভ করবো, কিন্তু এক লাইভ থেকে বের হলে আরেক লাইভে এসে স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। আবার বলে দিই, দেখেন আমার ফার্স্ট টার্গেট, আমরা জানি অধিকরণ কারক হয় 3 ভাবে। আমার চেহারাটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এখানে আমার ল্যাপটপ থেকে, তো এই জন্য আমি আমার মেইন ফোকাস কিন্তু বোর্ডটা, আপনার বোর্ডে ফোকাস করবেন। হ্যাঁ, আমার এক্সপ্রেশনটা একটু সমস্যা হয়তো হবে, কারণ অনেকে দেখতে পাবেন না আমাকে, কারণ এখানে ক্যামেরার আলো আসবে না। আমি আপনাকে জাস্ট এটা ক্লিয়ার করে রাখি, সবাই একটু জাস্ট তাকান। আমরা জানি যে অধিকরণ কারক হয় 3 ভাবে। ফার্স্ট হচ্ছে স্থান বোঝালে, এরপর হচ্ছে কি সময় বোঝালে, একটা বিষয় বোঝালে, এরপর হচ্ছে স্থান বোঝালে কি। আমি কিন্তু আপনাকে এভাবে পড়াবো না, কোথায় কখন কিসে সেভাবে কিন্তু আপনাকে কারক পড়াবো না। এই হচ্ছে আমার কারকের আজকে স্টার্টিং ক্লাস। ওকে, এখান থেকে আমি শুরু করলাম। আসেন আমরা কিভাবে প্রেজেন্ট করি, এবং আপনারা অনায়াসেই স্থানে থেকেই, যেখানে আছেন সেখানে বসে থেকেই কারক শিখতে পারবেন। কোনো উদাহরণ যদি আপনি না লিখেন, তাও আপনি ইনশাআল্লাহ কারক পাবেন। এবার আসেন আমি আপনার ব্যাপারটা বুঝে। আমি আপনাকে এখানে বলেছি স্থান বুঝালে কারক হয়, মনে রাখবেন স্থান হতে হবে ব্যাপারটা এমন না, স্থান বুঝালেই হলো। স্থান বুঝায় এমন যা যা আছে তার সবগুলো দিয়েই কিন্তু কারক হবে। এখন দেখেন তো, আমি বসে আছি, কোথায় বসে আছি? চেয়ারের উপর বসে আছি। তো আমি বাক্যটা এভাবে বললাম, আমি চেয়ারের উপর বসে আছি। তাহলে স্থান কোনটা হলো বলেন তো? চেয়ার। এটাই কিন্তু অধিকরণ কারক। ক্লিয়ার? এখন দেখেন আমি বললাম, দেখেন এই যে আমার হাতে ঘড়ি, আমি বললাম হাতে ঘড়ি আছে। তাহলে স্থান কোনটা বুঝাইছে? প্লিজ বোঝার চেষ্টা করেন, স্থান কোনটা বুঝাইছে? স্থানটা হচ্ছে কি হাত, তাহলে হাতটা অধিকরণ কারক। স্থান বুঝাতে হবে। এই দেখেন মার্কার, হাতে মার্কার আছে, তাহলে এখানে স্থান কোনটা? হাত, এটা কিন্তু অধিকরণ কারক। আমি বললাম বোর্ডে লেখা আছে, এখানে স্থান কোনটা? বোর্ড, তাহলে বোর্ডটা হবে কি অধিকরণ কারক। আমি দেখেন বললাম মাথায় চুল আছে, তাহলে এখানে স্থান কোনটা? মাথা, মাথা কি হবে? অধিকরণ কারক। ক্লিয়ার? আচ্ছা এখন আমি বললাম দেখেন মুখে হাসি আছে, স্থান কোনটা? মুখ। আমি বললাম দেখেন যে গায়ে ড্রেস আছে, স্থান কোনটা? গা। আমি বললাম চোখে কাজল আছে, কাজল, স্থান কোনটা? কাজল। আমি বললাম যে তার বুদ্ধি আছে, এখানে কিন্তু স্থানে বুঝায় নাই, রাইট? হ্যাঁ, ওকে ফাইন। এবার আসেন স্থান বুঝায় এরকম অনেক অনেক কিছু, যত কিছু আছে যাই হোক, যদি স্থানকে ইন্ডিকেট করে, তাহলে ওই স্থান সূচক শব্দটি হবে কি অধিকরণ কারক। আমি কি বোঝাতে পারছি? দেখেন আপনার রুমে ফ্যান ফ্যান আছে, এখন বাক্যটা কিভাবে হবে? আপনি বলেন যে ঘরে ফ্যান আছে, তার ঘরটা স্থান। ওকে, ছাদে বৃষ্টি পড়ে, ছাদ কিন্তু স্থান। ব্যাপারটা কিন্তু বুঝবেন। আমি বললাম আসলে একটু বাইরে যাই, আমি বললাম যে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ কিন্তু স্থান। চাঁদে আলো আছে, চাঁদে আলো আছে, কোনটা স্থান হবে বলেন তো? চাঁদ। ক্লিয়ার? আমি যদি বলি আলোতে শক্তি আছে, স্থান কোনটা? আলো। তো এভাবে শব্দ দিয়ে স্থানকে ইন্ডিকেট করবে, আর স্থানকে ইন্ডিকেট করে যা যা আছে তার সবই কিন্তু হবে অধিকরণ করা। আসেন এবার আমি আপনাদেরকে সরাসরি এই আমার বইয়ে নিয়ে যাই, ওখানে আপনারা আশা করি খুব ভালো করে আপনার ব্যাপারটা বুঝবেন, আশা করি বুঝারও কথা। এবার আসেন আমি অধিকরণ কারক যাই। আমি একটু আগে তো আপনাদের পড়িয়েছিলাম যে অধিকরণ কারক হয় 3 ভাবে, অলরেডি আপনারা দেখতেও পাচ্ছেন, বোর্ডে দেখতেই পাচ্ছেন। আর একটু বড় করা যায়? যায় মনে হয়, দেখি তো। ওকে, দেখেন স্থান বুঝালে অধিকরণ কারক হয়, সবাই একটু দেখতেই পাচ্ছেন। আচ্ছা এবার আসেন স্থান বুঝালে, এই যে জিনিসটা একটু আগে আপনাদের পড়িয়েছিলাম, ওকে, এটা আলোচনা হয়েছিল। এবার দেখেন তো এখানে কতগুলা লাইন লিখেছি, একটু সবাই একটু পড়েন। আমি প্রথমে বললাম এখানে দেখেন মাথায় চুল আছে, তাহলে এখানে স্থান কিন্তু মাথা। আচ্ছা, চুলে পুষ্টি আছে, এখানে স্থান কিন্তু চুল। আমি বললাম পুষ্টিতে ভিটামিন আছে, এখানে স্থান কিন্তু পুষ্টি। ব্যাপারগুলো খেয়াল খেয়াল করবেন, তাহলে প্রত্যেকটাই হচ্ছে কি বলেন তো অধিকরণ কারক। এরপরে আসেন আমি উদাহরণগুলোতে যাই, আর একটু বড় করতে পারি আমি এটা, যেহেতু একটা পাশে আছে।
একটু দেখেন, এবার মনে খুব ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা, আর একটু বড় করে দিলাম, দেখেন এ বাড়িতে কেউ নেই। সবাই একটু তাকান তো, এখানে স্থান কোনটা বলেন তো? বাড়ি। সবাই তাকান এবং প্লিজ সবাই একটু শেয়ার করে দেন যেন সবাই ব্যাপারগুলো খুব ভালোভাবে শিখতে পারে এবং বুঝতে পারে। দেখেন এ বাড়িতে কেউ নেই, এখানে স্থান কোনটা বলেন তো? বাড়ি। তাহলে কিন্তু অধিকরণ কারক, আশা করি বুঝতে পারছেন। পুকুরে মাছ আছে, তাহলে এখানে স্থান বোঝাচ্ছে কোনটা? পুকুর দিয়ে। আপনি শুধু স্থান খুঁজবেন, তাহলে দেখবেন অধিকরণ কারক নির্ণয় করা কত সহজ হয়ে যায়। আমি বললাম বনে বাঘ আছে, এখানে স্থান কোনটা? বন। আমি বললাম আকাশে চাঁদ উঠেছে, এখানে স্থান কোনটা? আকাশ। আমি বললাম তিলে তৈল আছে, এখানে স্থান কোনটা? তিল। আমি বললাম নদীতে পানি আছে, এখানে স্থান কোনটা? নদী। পানিতে মাছ আছে, এখানে স্থান কোনটা বলেন তো? মাছ। মাছে আমিষ আছে, এখানে স্থান কোনটা? মাছ। আমি ঢাকা যাব, এখানে স্থান কোনটা বলেন তো? ঢাকা। এ দেহে প্রাণ নাই, স্থান কোনটা বলেন তো? দেহ। আশা করি সবগুলো বুঝতে পারছেন, বাকিগুলো পড়ে ফেলেন। খুবই ইম্পর্টেন্ট। কাননের কুসুম কলি সকলি ফুটিল, কানন মানে কিন্তু বাগান, তাহলে ফুটলো কোথায় বলেন তো? বাগানের স্থান। আপনি শুধু লাইনের মধ্যে ইন্ডিকেট করবেন কোনটা স্থান। গাছে কাঁঠাল গোফে তেল, এখানে গাছে কাঁঠাল গোফে তেল, এখানে কোনটা স্থান বোঝায় বলেন তো? গাছও বোঝায়, গোফও বোঝায়। খেলাটা চালু করুন। ছাদে বৃষ্টি পড়ে, ছাদ কিন্তু এখানে স্থান। আমার মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন, রাইট? দেখেন তো বুঝেন কিনা, একটু উত্তর দেন, লেখেন না যে হা বা না, কিছু লেখেন, একটু উত্তর লেখেন যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। মেঘ থেকে বৃষ্টি পড়ে, ভাইয়া একটু পরে আসবো, তুমি সব বুঝে যাবা। হ্যাঁ, এটা অপাদান কারক, একটু পরে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আপনারা প্লিজ একটু একটু আপনারা প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন আর একটু কমেন্টে লিখেন আপনারা বুঝতেছেন কিনা। যেটা না বোঝেন একটু টাইপ করে লেখেন, আমি সময় দিচ্ছি আপনাদের। ওকে, এবার একটু দেখেন যেটা বোঝেন। যে দেখছেন পড়াতে তার মন বসে না, তো আপনাকে বলা হলো মন বসে না পড়ার টেবিলে। তো মন বসে না পড়ার টেবিলে, মন বসে না পড়ার টেবিলে, তাহলে এখানে স্থান কোনটা বলেন তো? পড়ার টেবিলটা, এই যে পাশে এটা দেয়া আছে, দেখেন। ওই লাইনটা তো খুব প্রিয় একটা লাইন আমার। এই যে মন বসে না পড়ার টেবিলে, তাহলে স্থান কিন্তু এটা। ওকে, এইটাই। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝে বলে দিই আপনাদের। ছায়ায় বসো, দেখেন ছায়া কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্থান না, কিন্তু বাক্যটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই বাক্যটার এটা দিয়ে একটা স্থানকে ইন্ডিকেট করেছে, তাই এটা কিন্তু কি কারক হবে বলেন তো? অধিকরণ কারক হবে। আমার মনে হয় আপনার ব্যাপারটা বুঝতে পারছেন, রাইট? যেমন দেখেন গগনে গর্জে মেঘ, তাহলে গর্জে মানে কি? গর্জন করেছে, কোথায় করেছে? গগনে করেছে। থানায় এজাহার দাও, এজাহার মানে কি? উপস্থিতি আর কি। তো থানায় কোথায়? থানায়, স্থান বুঝাইছে। আপনি, আমার মনে হয় আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে স্থান বুঝালেই সেই স্থানটা হবে অধিকরণ কারক। বলা হয়েছে ছাদ থেকে চাঁদ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ছাদ থেকে স্থান, তাহলে এটা কিন্তু স্থান, আর কোনোটা কিন্তু এখানে স্থান বোঝায় না। বাড়ি থেকে নদী দেখা যায়, তাহলে বাড়িটা কিন্তু এখানে স্থান। আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হয়েছে, রাইট? আপনি কি বুঝতে পারছেন? একটু উত্তর লিখবেন, ওকে? শুধু তাকায় থাকবেন না, উত্তর একটু লিখবেন যে হ্যাঁ বুঝেছি বা বুঝি নাই বা বুঝতেছি বা কিছু কিছু একটা ব্যাপার। ওকে, এবার আসেন আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা আবার নতুন করে নতুন ব্যাপারটা আলোচনা করি। তো আপনাদের সাথে যেটা আলোচনা হয়ে গেল ফার্স্ট টাইমে, একটু পরে কিন্তু আমি আপনাদেরকে ঝামেলায় ফেলাবো এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো। ওকে, এমসিকিউ প্র্যাকটিস করাবো, তখনই কিন্তু আমি বুঝে যাবো যে আপনি আসলে পড়াটা কতটা বুঝেছেন বা বোঝেন নাই। ওকে, এবার খাতায় লিখেন 2 নং যে ব্যাপারটা, খাতায় লিখেন। আমি শুধু বোর্ডে দেখালেই হবে না, আমি চাই আমার সাথে আপনারা যারা থাকবেন তারা যেন গ্রাজুয়ালি ভাবে এবং রেগুলার ভাবে ক্লাসটাকে যেন আপনার নিজের ক্লাস মেনটেন করতে পারেন। তো ফেসবুকে আপনাদের এই নেট একটু আগে পরে হয়, আপনার এই যে মেগাবাইট অনেকে বলেন যে দেখা যায় না, ঘোলা হয়ে যায়, এটা আপনার নেটের কারণে হয়। কারণ আপনার ফোন যেটা আছে মেগাবাইট টানতে পারে না। হ্যাঁ, হয় নেটওয়ার্কের কারণে পারে না, অথবা ফেসবুকের কোনো কারণে হয়তো বা পারে না। আর সম্ভবত জুম অ্যাপস বা ওইসব জায়গায় ততটা প্রবলেম কারোর কিন্তু হয় না। হ্যাঁ, ওখানে হয়তো বা নেটটা আগে কিছু একটা ব্যাপার থাকে, একটু ওটা একটু সাপোর্টেড হয়। কাল তো 7:30 শুরু করবো। তো আর আবারও বলে দিই, যে বা যারা অভিযাত্রী বই নেন নাই, আমি মন থেকে বলছি, আমার বই বলে নয়। যদি না নিয়ে থাকেন, একবার অন্যান্য যে কোনো বইয়ের সাথে কম্পেয়ার করার জন্য হলেও অভিযাত্রী একবার খুলে দেখবেন যে কতটা সুচারুভাবে আমি দিয়েছি। আমার যতটা বিদ্যা বুদ্ধি ছিল সেটা আমি দিয়েছি। আর এটিএম বইটা যে যাই করেন, যে যেই ক্লাসেরই হন, যে যেই লেভেলেরই হন, এটিএম বইটা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা আপনার আজীবন সম্পদ থাকবে, আজীবন। এবং ইনশাল্লাহ এটিএম 99% নির্ভুল হয়েছে, যদি 1% হয়ে থাকে সেটা আমার মনের অজান্তে হয়েছে। আচ্ছা আসেন,
এবার 1 নং ব্যাপারটা গেল। এবার আসেন আমি 2 নং ব্যাপারটা আলোচনা করি। 2 ছিল সময় বোঝালে। তাহলে আমরা যেটা আলোচনা করবো একইভাবে আমরা আবার লিখবো। দেখেন, সময় বোঝায় এমন যা যা আছে তার সবই, আচ্ছা কথাটাকে এভাবে লিখি, বাক্যে সময় বোঝায় এমন যা যা আছে তার সবই অধিকরণ কারক। লাইনটা একটু মন দিয়ে পড়েন, একটু রিল্যাক্স মোডে পড়েন। সময় বুঝালে আমরা দ্বিতীয় টার্মে আসি, সময় বুঝালে। আচ্ছা, তো সময় বুঝালে, ওকে, তো সময় বুঝালে তো দেখেন আমাকে এই যে বাক্যটা দেয়া হলো, হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। একটু পরে আমি সরাসরি উদাহরণে চলে যাব, মৌখিক একটু আলোচনা আপনাদের সাথে করি, তারপর আমরা সবাই চলে যাব। সময় বুঝায়, আচ্ছা, সময় বুঝায় এমন যা যা আছে যদি কোনো বাক্যে থাকে, এটা নিচে আন্ডারলাইন করা থাকে, আন্ডারলাইন বোঝেন তো, দাগ দেয়া থাকে, অথবা বোল্ড করা থাকে। বোল্ড মানে বোঝেন তো, মোটা কালিক থাকে। তো এরকম যদি কোনো জিনিস পান, একটু আগে আমরা পড়ছি স্থান বোঝালে অধিকরণ কারক হবে, আর এখন আমরা এটা জানবো যে সময় বুঝায় এরকম যা যা আছে তার সবই অধিকরণ কারক। এবার আপনি একটু ভাবেন আমার সাথে, আমি একটু পরে আপনাকে দেখাবো সময় বুঝায় কি কি আছে। ফার্স্ট, সময় শব্দটা নিজেও কিন্তু বোঝায়। তাহলে যেমন বলে না, হ্যাঁ, যে এই কি তোমার সাথে দেখা করার মতো সময় আমার হাতে নেই, তাহলে সময় শব্দটা কিন্তু অধিকরণ হবে। কেন? সময় দিয়ে সময় বুঝাইছে। হ্যাঁ, একটু বসো, একটু শব্দটা কিন্তু সময় বুঝাইছে। আবার আমি বলে দিই, সময় বুঝায় যা যা আপনি পাবেন তার তার সব কিন্তু অধিকরণ কারক হবে, সব। কিন্তু এক্সক্লুসিভ যে যে জায়গায় ঝামেলা আছে আমরা এটা পরের স্টেপে গিয়ে শিখবো। তো আসেন, আমি বললাম সকালে সূর্য ওঠে, সকাল কি সময় বুঝায় না? বুঝায়। সেন্সটা ক্লিয়ার করেন, লিখতে হবে না, সেন্স ক্লিয়ার করেন, তাহলে এভরিথিং উইল বি ওকে। আচ্ছা, সকাল কি সময় বোঝায়? আমি বললাম দুপুরে, হ্যাঁ, দুপুরে একবার দেখা করে যেও, বিকালে সূর্য, সন্ধ্যায় সূর্য ডুবে, হ্যাঁ, বিকালে পরিবেশ অনেক সুন্দর হয়। এই শব্দগুলো কিন্তু শব্দ ইয়ে বোঝায়। রাত্র সময় বোঝায়, শেষ রাত, নিশিরাত, মাঝরাত। যদি বলে মাঝরাত একটা ফোন দিও, সময় কিন্তু বোঝায়। তাহলে সময় বোঝায় যা যা আছে, বলেন তো, ঘন্টা, মিনিট, এগুলো কি সময় বোঝায় না? সময় বোঝায়। ঘন্টাও সময় বোঝায়, মিনিটও সময় বোঝায়, সেকেন্ডও সময় বোঝায়। মাঝে মধ্যে আমরা বলি না যে প্রতিটা সেকেন্ড তোমার কথাই শুধু মনে পড়ে। আমি পরীক্ষায় আসার উদাহরণ একটু পরে যাচ্ছি, বাস্তবটা আমি আপনাকে আগে একটু শেখাচ্ছি। বলেন না যে প্রতিটা কি না কি বললাম, প্রতিটা সেকেন্ড তোমার কথা মনে পড়ে, তাহলে সেকেন্ড কিন্তু সময় বোঝায়, মিনিট সময় বোঝায়, ঘন্টা সময় বোঝায়, দিন সময় বোঝায়, মাস সময় বোঝায়, বছর সময় বোঝায়, যোগ সময় বোঝায়। যোগ কত বছর? 12 বছর না 100 বছর? 12 বছর। শতাব্দী সময় বোঝায়, যে কোনো সাল কিন্তু সময় বোঝায়। এবার আসেন, সময় বোঝার কি কি আছে। মুহূর্ত, এটা কিন্তু সময় বোঝায়। সময় বোঝায় এরকম আরো অনেক কিছু আছে। এর মধ্যে কি কি আছে খেয়াল করেন। ঋতু, ঋতু আছে মোট কয়টা? 12টা না 8টা? 6টা। 6টা ঋতুর নাম। যদি এভাবে বলা হয় বসন্তে কোকিল ডাকে, তাহলে বসন্ত কিন্তু একটা সময়ের নাম, ঋতুর নাম। আসেন মাসের নাম, মাসের নাম বাংলায় আছে 12টা, ইংলিশেও আছে 12টা মাসের নাম। ক্লিয়ার? এবার আমি একটা গান শোনাই আপনাদেরকে, ছোটবেলায় শুনেছিলাম হয়তোবা। আশা করি আপনারা এই গানের মধ্যে কোন কোন জায়গায় অধিকরণ কারক আছে বের করবেন। জানুয়ারিতে হলো দেখা, ফেব্রুয়ারিতে পরিচয়, মার্চ এপ্রিল গেল দিতে হৃদয়, একদিন দুই দিন তিন দিন নয়, ভালোবাসতে লাগে অনেক সময়। আবার বলছি আপনাদেরকে, জানুয়ারিতে হলো দেখা, ফেব্রুয়ারিতে পরিচয়, মার্চ এপ্রিল গেল দিতে হৃদয়, একদিন দুই দিন তিন দিন নয়, ভালোবাসতে লাগে অনেক সময়। একটু ভাবছেন কি কোন কোন শব্দগুলোতে সময় ইন্ডিকেট করছে? তাহলে ফার্স্ট আসেন, জানুয়ারি সময় বোঝালো, ফেব্রুয়ারি সময় বোঝালো, মার্চ সময় বোঝালো, এপ্রিল সময় বোঝালো, অধিকরণ কারক। ক্লিয়ার? ক্লিয়ার? যদি না বোঝেন না, মাথাটাকে চেয়ারের সাথে জোরে একটা বাড়ি মারেন। কেন বোঝেন না? সবাই বসতেছে, আপনাকেও বুঝতে হবে। ওকে, আমি জানি না কে বসতেছেন না বসতেছেন, বুঝতে হবে আপনাকে। আপনি না বুঝলে কেউ না কেউ বুঝবে, কেউ না কেউ যে বুঝবে সেই চান্স পেয়ে যাবে। তো আপনি করবেনটা কি? আচ্ছা ফাইন, এবার আসেন একদিন দুই দিন। এই যে একজন ভাইয়া সুন্দর একটা কমেন্ট লিখেছে, দেখেন। আচ্ছা, ওটা আমি ডিসপ্লেতে দিচ্ছি, দেখেন, একদিন দুই দিন তিন দিন নয়, তাহলে একদিন দুই দিন তিন দিন, তিনটাই কিন্তু সময় বোঝায়। ভালোবাসতে লাগে অনেক সময়, তাহলে সময়টা কিন্তু আবার সময় বোঝায়। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, এখানে যা যা আমরা পেয়েছি
তার তার সবই কিন্তু কি ছিল বলেন তো, সময় বুঝিয়েছে। আমার মনে হয় আপনার এটা হয়েছে। আচ্ছা, 1 2 3 হবে কিনা ভাইয়া? 1 2 3 তো সংখ্যা, 1 দিন 2 দিন 3 দিন এটা সময় হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সবাই বুঝার জন্য। একটু বুঝবেন, আর না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। আর জানানোর জন্য ওই কিন্তু একটাই, আমি যখন আলোচনায় থাকি সেই মুহূর্তে একটু কষ্ট হলো একটু টাইপ করা, বুঝছেন? যদি এটাও না করতে পারেন তাহলে হয়তো আমি আপনাদের সাথে এই ব্যাপারটার সাথে সাথে ক্লিয়ার করতে পারবো না। আমি যখন যেটা আলোচনা থাকবো সেটা আপনারা বুঝে যাবেন। ওকে, এবার আসেন আমরা ব্যাকরণে চলে যাই, যে এই জায়গায় কোন কোন জায়গায় সময়টাকে ইন্ডিকেট করা হয় বা কি কিভাবে করা হয়। সবাই স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখেন। আচ্ছা, এই যে দেখেন, ওই কথাটা আমি একটু আগে আলোচনা করেছি, সবাই একটু পড়েন। ব্যাপারটি যদি এমন হয় যে শব্দটি দিয়ে সময়কে ইন্ডিকেট করে, তখন সেই সময় সূচক শব্দটি হবে কিন্তু অধিকরণ কারক। ওকে, আচ্ছা, এবার আসেন নিচের এই শব্দগুলো দিয়ে কিন্তু সময় বোঝায়। একটা বার পড়ে নেন তো সবাই, একটা বার রিডিং করেন প্লিজ, আমি সময় দিচ্ছি, একটা বার রিডিং করেন প্লিজ। পড়েন মানে জোর করে হলেও পড়েন। সকাল, ভোর, প্রভাত, প্রত্যুষ, দুপুর, বিকাল, সাঁঝ, গোধূলি, সন্ধ্যা, রাত্রি, নিশি সময় বোঝায়। এগুলো বাক্যে থাকে চিন্তা ছাড়া অধিকরণ কারক। এই যে দেখেন চিন্তা ছাড়া কথাটাও লিখে দিয়েছি, এই যে চিন্তা ছাড়া। আচ্ছা, সেকেন্ড, মিনিট, দিন, ঘন্টা সবগুলো সময় বোঝায়। আমার মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন, পরিমাণ অলরেডি ফেলেছেন। দেখেন, রোজ, আজ, কাল, পরশু, গতকাল, আগামীকাল, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎ, মুহূর্ত, এমনকি সময় নিজেও কিন্তু সময় বোঝায়। একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে কোনো বারের নাম, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সবই কিন্তু সময় বোঝায়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। একটু কি কমেন্ট করবেন? এবার কি আপনাদের ক্লিয়ার? আমি কি পরে বাক্যে যাব? এগুলো যদি থাকে নরমালি, তাহলে সেটা কি হবে? অধিকরণ কারক হবে। আমার মনে হয় আপনাদের ব্যাপারটা বুঝায়, আর কোনো সমস্যা নেই। এবার আমি সরাসরি উদাহরণে চলে যাই। আসেন, এই যে উদাহরণ দেখেন, আজকে নগদ কালকে ধার। অনেকবার এই আমি যতগুলো লাইন আপনাকে এখন আমি দেখাবো, হ্যাঁ আমি আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যতগুলো লাইন আপনাকে এখন দেখাবো, হ্যাঁ আপনারা শিওর থাকেন এই লাইনের প্রত্যেকটা লাইন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। সেই জায়গা থেকে আমি এগুলো কালেক্ট করেছি। ওকে, সিরিয়াসলি স্যার? আচ্ছা, ওকে। এবার আসেন আমি চলে যাই। আশা করি, আমি আবার বলছি, প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে একটু শেয়ার করে দেন, সবাই যেন দেখতে পায়। আমার মূল্যায়ন সেই জায়গায় হবে যদি আপনারা আমাকে দিয়ে উপকৃত হন, তাহলে রিকোয়েস্ট অবশ্যই একটু শেয়ার করে দিবেন, সবাই যেন জানতে পারে, সবাই যেন দেখতে পারে। ওকে, আমি আবার বলে দিই, প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন, অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আপনাদের ছোট ভাই বা বোন বা যারা এডমিশনে আছেন তারা তো আসেনি, বাকিরা থাকবেন। আমরা কিন্তু পড়ালেখা শুরু করলাম মাত্র। আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, হ্যাঁ প্রাইভেটেও নেব, আপনাদের এখানেও নেওয়ার চেষ্টা করব। তবে এখানের ব্যাপারটা আপনাদেরকে যথাসম্ভব আপনাদের সাথে নিয়ে আমি আগাবো। আর আমি তো আপনাদের বলেই দিয়েছি, একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, ওখানে সব ইনফরমেশন দেওয়া হবে। কারণ গ্রুপে যদি আমি পোস্ট করি এটা সবার কাছে যায় না। যদি মেসেঞ্জারে আমি কোনো SMS দিই বা কোনো টেক্সট আপনাদের দিই, মুহূর্তের মধ্যে কিন্তু আপনার ইনবক্সে এটা চলে যাবে। কথা বুঝতে পারছেন? এই তো আপনারা ওখানে একটু থাকবেন। আসেন আমি সরাসরি আপনাদেরকে প্রশ্নে চলে যাই। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝবেন, এবং এখন সম্ভবত আপনারা নিজেরা পারবেন। তাকান এখানে, আজকে নগদ কালকে ধার, তাহলে আজকেও অধিকরণ কারক, কালকে অধিকরণ কারক। এই যে একটু আগে বলেছিলাম বসন্তী কোকিল ডাকে, তো বসন্ত অধিকরণ কারক কেন? সময় বুঝাইছে। দেখছেন আমি খুব চিত্র সহকারে দিয়েছি, পড়লে ভালো লাগবে। আমরা রোজ স্কুলে যাই, তো রোজ কি? সময় বোঝায়। এবছর সময় বোঝায়। দেখেন কিন্তু ব্যাপারগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে। এরপরে আসেন, দেখেন প্রত্যেকটা লাইন পারবেন। তিনি শুক্রবার আসবেন, নর্মালি শুক্রবার, যাই হোক এই লাইনটা আমার খুব প্রিয় একটা লাইন। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আসি। তাকান তো, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আসি। এখানে এগুলো যে অধিকরণ, আমি যদি বোল্ড করে রেখেছি, আপনারা কি বুঝতে পেরেছেন এই লাইনটা? একটু হা বা না লেখেন, লেখেন। কেউ লেখে না, এগুলো কি পরে শুনতে পায় না? একটু সময় দেয় আগে পড়ে না, না আরেক ঘন্টা। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আসি। তাহলে দেখেন তো কোনটা কোনটা অধিকরণ কারক। রাত সময় বোঝায়, দিন সময় বোঝায়, ঢাকা কি অধিকরণ কারক হয় না হয় না?
হয়। কেন? স্থান বোঝায়। আমি একটু আগে কিন্তু 1 নম্বরে বলেছি, প্লিজ সবাই একটু শেয়ার করে দেন আর সবাই একটু জাস্ট জানান। হ্যাঁ, দেখেন, রাতও হয়, দিনও হয়, ঢাকায়ও হয়, এই তিনটেই কিন্তু এখানে অধিকরণ কারক হয়। ওকে, আচ্ছা। শরৎ একটা ঋতুর নাম, সারা রাত একটা সময় বোঝায়, হৃদয় আমার নাচেরে আজিকে নাচেরে সময় বোঝায়, 30 বছর ভিজায় রেগেছি দুই নয়নের জলে সময় বোঝায়, প্রভাত সময় বোঝায়, ছেলেবেলা, দেখছেন, এটাও কিন্তু একটা সময় বোঝায়, আজকে তোমায় কথা কি দেখতে এলাম জগৎ আলাদা সময় বোঝায়, দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা সময় বোঝায়, সকলে নিশীতে শশী হয় না প্রকাশ। শশী মানে কি বুঝছেন? চাঁদ, মানে সকল প্রত্যেকটা রাতে চাঁদ আসে না, এটা হচ্ছে লাইনের মানে। আমার মনে হয় আপনি এটা বুঝতে পারছেন। বুঝতে কি পারছেন না পারেন নাই? উত্তরটা দেন, আমি আমার চেহারাটা দেখাই আপনাকে। তাহলে আমরা দুটা জিনিস শিখে গেলাম। ফার্স্ট, স্থান বোঝালে, সেকেন্ড, সময় বোঝালে। এই স্থান আর সময়ের সাথে কিন্তু একটা ঘাপলা আছে অপাদান কারকে, ওই অপাদান পর্যন্ত আজকে পড়িয়ে আপনাদের আমি ছেড়ে দেবো। ক্লিয়ার? প্লিজ সবাই একটু শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। ক্লাস ভালো হবে, আমি আপনাকে যা পড়াবো আপনি সব ভালো বুঝবেন। যদি আপনি পড়ালেখার মন নিয়ে আসেন তাহলে বুঝবেন, কারণ আমি পড়াতে পড়াতে অতটা বুঝি যে কোন কোন জায়গায় আপনাদের প্রবলেমটা হয়। একটা চা বানিয়ে নিয়ে আসতে। এবার আসেন আমরা তৃতীয় স্টেপে যাব। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, কষ্ট করে হলেও থাকেন, আমি অপাদানটা পর্যন্ত পড়াই, অতটুকু থাকেন। আপনারা যারা আছেন রিয়েল ভাবে বলছি, আপনার পড়াটা আসলে বুঝবেন। হ্যাঁ, আমি বোঝানোর মতো করেই বোঝাচ্ছি, এবং আমি বোঝানোর মতো করেই কিন্তু আপনাদেরকে আমি আমার অভিজাত্রী বইটা তৈরি করেছি। অভিজাত্রী বই পড়লে আপনার শিক্ষক লাগবে না। আর এই করোনাকালীন সময়ে বাসায় বসেই কিন্তু আপনাকে সব ক্লাস করতে হচ্ছে, যে যেখানেই ভর্তি হয়েছেন যা হয়েছেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে প্রত্যুষ কি, একটা মাইর দেওয়া উচিত। যাই হোক, প্রশ্ন করেছেন প্রত্যুষ হচ্ছে ভোরবেলা। হ্যাঁ, একবারে ভোরবেলা, এটাকে বলা হয় প্রত্যুষ। আচ্ছা আসেন, কারকের পরবর্তী ক্লাস কয়টায়? ভাই আজকে কারকের ক্লাসটা হোক, আগামীকাল হয়তো বা 9:30 বা 9টার দিকে আরেকটা ক্লাস নেব আমি। হ্যাঁ, তো সেই ক্লাসেও আপনারা থাকার একটু চেষ্টা করবেন, তবে নর্মালি থাকার চেষ্টা করেন আপনারা, রাইট? আর প্লিজ কেউ এখানে বাজে কেউ কমেন্ট করবেন না। কেউ যদি বাজে কোনো কমেন্ট করে তাহলে প্লিজ সবাই মিলে তাকে ধরে ব্লক করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি ভালোদের সাথে থাকতে চাই, আমি কারোর বিপক্ষ না, আমি সবার পক্ষে। আমি চাই আপনারা সবাই চান্স পান এবং কোনো না কোনো ইউনিভার্সিটি চান্স পান। দিয়ে এখানে দিয়ে, না না না, এই ল্যাপটপের লাইনটা খুলে দে, দেখিস ইয়ে নেট জন্য না যায়, ওয়াইফাই জন্য চলে না যায়, আস্তে করে খোল। ওকে, আসেন আমরা তৃতীয় স্টেপে চলে যাই। আবার বলি, আপনারা একটু স্বাভাবিক থাকেন, আমিও যেন স্বাভাবিক থাকতে পারি। তাড়াহুড়া করে কিন্তু আসলে পড়া হয় না, কথা বুঝতে পারছেন? একটু মেগাবাইট তো খরচ যাবেই। হুম, কারিস না, একটু ফোনে কথা বলে নে। আচ্ছা, এবার তৃতীয় স্টেপটা আমরা আলোচনা করব, সবাই মনোযোগ দিবেন। আর ভাইরা পুরা একটু সত্যি কথা বলে রাখি, যদি তোমরা তৃতীয় স্টেপে 100% মনোযোগটা না দাও, কেমত হয়ে গেলেও কিন্তু তুমি তৃতীয় স্টেপটা ধরতে পারবে না। তৃতীয় স্টেপে একটা ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলাটা ক্লিয়ার করছি। আবারও বলছি, প্লিজ একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে আমার মনটা ভালো থাকবে। আমি যেহেতু তোমাদের পড়াই, মন থেকে তো পড়াই, শেয়ার করে দিলে মনটা ভালো থাকবে। আচ্ছা, এইভাবে তো আলোটা থাকছে না, না? আলোটাকে একটা পাশে নিয়ে আসি, বোর্ড মনিটর দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তৃতীয়টা সবাই একটু খাতায় লিখেন। আমি বোর্ডে দেখাতে পারতাম বা শিটে দেখাতে পারতাম, বাট খাতায় লিখলে পড়াটা একটু পারফেক্ট হয়। তিনি লেখেন বিষয় বোঝালে। এখন আসেন আমরা জানবো এই বিষয় জিনিসটা কি। ওকে, আচ্ছা আগে লেখাটাই লিখি, লেখেন বিষয় বোঝালে। ওকে, আচ্ছা হ্যাঁ লিখেন, এটা আমার নিজের ভাষা। ব্যাপারটি যদি এমন হয় যে শব্দটি দিয়ে, এইবার আসেন রিয়াল কথাটা লিখবো। এই কথাটা একটু ভালো করে বলবেন, আপনারা দিয়ের পরেই লিখবেন, আমি আলাদা করে লিখছি। ওকে, আপনারা এই দিয়ের পরেই লিখবেন, আমি একটু আলাদা করে লিখছি। এই জন্যই আলাদা করে লিখছি যেন আপনি এই জিনিসটা ধরতে পারেন, কারণ এখানে মানে কঠিন একটা জিনিস আপনাকে কিন্তু রিয়ালাইজ করতে হবে। আশা করি এটা বুঝতে পারবেন আপনারা। ব্যাপারটি যদি এমন হয় যে শব্দটি দিয়ে, ব্যাপারটা বোঝেন। ওকে, দেখেন সবাই, কোনো কিছুর উপর, কোনো কিছুর উপর দক্ষতা বা অদক্ষতা, পারদর্শিতা
বা অপারদর্শিতা বুঝায়। আচ্ছা আসেন, এতটুকু লিখলাম, লাইনটা সবাই একটু রিডিং করেন, তাকান। ব্যাপারটি যদি এমন হয় যে শব্দটি দিয়ে, অর্থাৎ যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে, শব্দটি দিয়ে কোনো কিছুর উপর, এখন আমার মেইন পয়েন্ট কি জানেন? মেইন পয়েন্টটা হচ্ছে, আরেকটা মার্কার থাকলে ভালো হতো, মানে কালকে নিয়ে আসবো আশা করি। কোনো কিছুর উপর, দেখেন সবাই, কোনো কিছুর উপর দক্ষতা বা অদক্ষতা, পারদর্শিতা অপারদর্শিতা বোঝায়। তো ঘটনাটা কি দাঁড়াবে? এরপর লিখেন, একটু টান দেন, এভাবে লিখেন, এই যার উপর, ওকে, এই যার উপর দক্ষতা বা অদক্ষতা বোঝায় সেই অধিকরণ কারক। লাইনটা একটু লিখেন, আমি লাইনটা বুঝাচ্ছি। আমি লাইনটা আরেকবার পড়ছি। আচ্ছা, লাইনটা আপনাকে আরেকবার ক্লিয়ার করছি, সবাই তাকান প্লিজ, একটু শেয়ার করে দেন। আমি চাই, এখন আছে 172 থেকে 180, আমি চাই এটার জন্য 1000-এর কাছাকাছি যাই। ওকে, আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে নিয়মিত রেগুলার স্টাডি করানোর বা পড়ানোর ব্যবস্থা করব, কিন্তু আপনারা ভিউয়ার এবং একটু বেশি থাকবেন, এবং প্লিজ একটু শেয়ার করবেন। ওকে, আর একটু কমেন্ট করবেন যে যেখানে না বোঝেন। আমি কিন্তু একটু পরে পরেই কিন্তু আমি কমেন্টের জায়গায় দেখছি যে কে কোথায় বসতেছেন বা না বসতেছেন। ওকে, আচ্ছা, তো এবার দেখেন, কোন কিছুর উপর দক্ষতা অদক্ষতা, যার উপর দক্ষতা অদক্ষতা সেই হচ্ছে অধিকরণ। আমি আবার বলি, দক্ষতা অদক্ষতা অধিকরণ কারক নয়। যার উপর দক্ষতা অদক্ষতা বোঝাবে, আবার বলছি, দক্ষতা অদক্ষতা, পারদর্শিতা অপারদর্শিতা অধিকরণ নয়। যার উপর দক্ষতা অদক্ষতা বোঝাবে, এই যার উপর বোঝাবে সেই হবে অধিকরণ কারক, দক্ষতা অদক্ষতা নয়। আসেন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনারা অতি সহজেই ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, একটু দেখেন, সবাই বলে তাকান, আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা উদাহরণই আশা করি আপনারা ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি বললাম, দেখেন, মিম অঙ্ক করে, একটু তাকান। এরপর দেখেন, আমি আবার লিখলাম, মিম অঙ্কে ভালো, ব্যাকরণে কাঁচা। দেখেন, আমি লিখলাম, মিম অঙ্ক করে, মিম অঙ্কে ভালো, ব্যাকরণে কাঁচা। সবাই নিজেকে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করেন, অঙ্ক অঙ্ক ব্যাকরণ আন্দোলন করে। আসেন, প্রথম যে লাইনটা, মিম অঙ্কে ভালো, আমাকে বলেন তো, এই যে অঙ্ক দিয়ে এখানে কোনো দক্ষতা অদক্ষতা কি বুঝায় না বুঝায় না? একটু কমেন্টে লেখেন। বলেন, মিম অঙ্কে ভালো, ব্যাকরণে কাঁচা। এখন এই মিম দিয়ে, এই যে অঙ্ক দিয়ে, কি দক্ষতা অদক্ষতা কিছু বুঝায় না বুঝায় না? বলেন, বুঝায় না বুঝায় না? বুঝায় না। এবার যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা দেখেন, আমি এখন বললাম মিম অঙ্কে ভালো, তাহলে সবাই একটু খেয়াল করেন তো, কেউ বলেন বুঝায়, কেউ বলেন বুঝায় না, মায়ের দেওয়া উচিত। মিম অঙ্কে অঙ্ক করে, তো মিম যখন অঙ্ক করে, এখানে কোনো দক্ষতা অদক্ষতা কিছু বোঝে না, জাস্ট একটা কথা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু দক্ষতা অদক্ষতা বোঝে না। মিম অঙ্কে ভালো, তার মানে কি বলেন তো? অঙ্কের উপর, সবাই একটু জাস্ট খেয়াল করেন, অঙ্কের উপর দক্ষতা বোঝাচ্ছে। এখন দেখেন, ব্যাকরণের উপর অদক্ষতা বোঝাচ্ছে। ওকে, আমি দেখেন এটা না বলে এটাও তো বলতে পারি যে মিম ব্যাকরণ পড়ে। দেখেন, এখনো কিন্তু দক্ষতা অদক্ষতা বুঝাই নাই। আবার আমি বলে দিচ্ছি, দক্ষতা অদক্ষতা অধিকরণ নয়, যার উপর দক্ষতা অদক্ষতা বুঝাবে সেটা কিন্তু অধিকরণ হবে। ক্লিয়ার? টাকা মিম অঙ্কে ভালো, তাহলে অঙ্কের উপর কি বোঝাচ্ছে? দক্ষতা বোঝাচ্ছে, তাই কিন্তু এটা অধিকরণ। আচ্ছা, তো মিম ব্যাকরণে কাঁচা, তাহলে ব্যাকরণ উপর তার কি বোঝাচ্ছে বলুন তো? অদক্ষতা বোঝাচ্ছে, অদক্ষতা বোঝাচ্ছে। তো অদক্ষতা, দেখেন এখানে ব্যাকরণ উপর অদক্ষতা বোঝায়, এখানে কিন্তু কোনো কিছুই বোঝায় না।
যখন কোনো কিছুই বোঝাবে না কি করে অঙ্ক করে, তাহলে এটা অ্যাকচুয়ালি কর্মকারক হয়। এটা আমরা পরে আলোচনা করবো। তুমি অঙ্কে মানে ব্যাকরণিক আছে, তাহলে ব্যাকরণ উপর কি বোঝাচ্ছে? অদক্ষতা বোঝাচ্ছে। তাহলে অদক্ষতা যদি বোঝায়, তাহলে এখানে ব্যাকরণটা কি, অদক্ষতা বোঝালে এটা কি হবে বলুন তো? অধিকরণ কারক হবে। আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, আসেন এবার আমরা বইয়ে যাই। বই আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি আপনারা বুঝবেন। আবার আমি বলে দিচ্ছি, প্লিজ যে যেখানে না বুঝবেন লাইনটা লিখে দিবেন। হ্যাঁ, যদি পড়া চলাকালীন সময় যে যেখানে না বুঝবেন লাইনটা লিখে দিবেন, আমি আপনাকে এটা বুঝিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আপনারা সবাই একটু বইয়ে দেখেন। এই যে দেখেন, দেখছেন এই কথাগুলো বলা হয়েছে এখানে, কিন্তু এটা বলিয়ে দিয়েছি, এই যার উপর বুঝাবে সেই হবে অধিকরণ কারক। এই যে দেখেন, সে এখন অঙ্ক করতে বসছে। ওকে, তো মারিয়া অঙ্কে ভালো, ব্যাকরণে কাছে, পড়াশোনায় তার জুড়ি নেই। ওকে, একটু জাস্ট দেখেন। হুম, ব্যাখ্যা লিখাই আছে এখানে, দেখছেন, যার উপর বোঝাচ্ছে পড়াশোনায় তার জুড়ি নেই। তার মানে কি বলেন তো? পড়াশোনায় তার জুড়ি নাই, এই কথাটা মানে হচ্ছে সে পড়াশোনায় অনেক ভালো, তার মানে পড়াশোনার উপর তার অনেক দক্ষতা আছে। হ্যাঁ, তাই এখানে পড়াশোনা হবে কি বলেন তো? অধিকরণ কারক। আচ্ছা, এরপর আসেন আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে জাস্ট বলি। এই যে দেখেন, আমাদের সেনারা সাহসী দুর্জয়। তা আমাদের সেনারা সাহসী দুর্জয় এর মানে কি বলেন তো? হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ এখানে তাদের সাহসটাকে কি হচ্ছে? দক্ষতা বোঝে, যুদ্ধে অপরাজয়, অর্থাৎ তারা কখনো যুদ্ধে হারে না। তাই এটাকে কিন্তু কি বোঝাচ্ছে বলেন তো? দক্ষতা বুঝিয়েছে। দেখছেন, অতি বড় বৃদ্ধ সিদ্ধিতে নিপুণ। দেখছেন, নত্যবিধান জানলে ভালো হয়, বা আমি বললাম সমাস জানলে ভালো হয়, বা সে সমাস অনেক ভালো বোঝে। তাহলে এগুলোর উপর দক্ষতা বা অদক্ষতা বোঝাবে, রাইট? তো যার উপর দক্ষতা অদক্ষতা বোঝাবে সেটাই কিন্তু হবে অধিকরণ কারক। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের সাথে আমি চলে যাব অপাদান কারকে। ওকে, তো অপাদান কারকে যাওয়ার আগে অপাদানের জিনিসটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি। আপনারা সেটা একটু ভালো করে দেখেন, প্লিজ যাবেন না। আমি অপাদান পড়া পর্যন্ত আপনি একটু থাকবেন। যদি কারো কোনো এক্সট্রা কাজও থেকে থাকে, আপনারা কাজ শেষ করে হলেও এই ভিডিওটা একটু একটা বার হলেও কষ্ট করে দেখবেন। সরাসরি যদি আমার সামনে থাকতেন, আপনার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারতাম যে আপনি আমার এই পড়াটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, যেহেতু সরাসরি আপনারা আমার সামনে নাই, তাই আমি ধরতেও পারছি না, বুঝতেও পারছি না আপনারা আমার কথা আসলে কি বুঝেন না বুঝেন না। আমি আমার মতো করে পড়ায় যাচ্ছি। আমার একপাশে টিভি চলতেছে, সামনে সোফা, এটা সেটা আছে, সব দিকে তাকাই, রিল্যাক্স মোডে আছি। আপনারা রিল্যাক্স মোডে থাকেন, আপনাদের সামনে তো মোবাইলের স্ক্রিন আছে, অনেকে এই ল্যাপটপে দেখছেন, হ্যাঁ, হেডফোন দিয়ে রাখছেন, দেখেন। এবং মাঝে মধ্যে অবশ্যই একটু প্রশ্নটা করেন, যদি না বুঝেন না বুঝলেন, ভাই আমি এই লাইনটা বুঝি নাই। যাদের ল্যাপটপ আছে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, টেক্সট করার সময় তো, চ্যাট করার সময় তো খুব স্পিডে স্পিডে সবকিছু করেন। এখন একটু ট্রাই করেন, যদি কোনো কিছু না বুঝেন হ্যাঁ বা না বললেন। আমার ক্লাসে কিন্তু আমি নর্মালি চিৎকার করে করে পড়াই, চিৎকার করে করে পড়াই মানে দেখি যে জোর করে করে পড়াই। হ্যাঁ, দু চারটা। ওকে, তো আসেন আমরা অপাদান কারকে যাই। তো সবার আগে খাতায় বা শিরোনাম লিখেন অপাদান কারক। আচ্ছা, খাতায় শিরোনাম লিখেন অপাদান কারক। আর প্লিজ একটু শেয়ার করবেন, হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন। আর নেক্সট যদি পারেন, যাদের কাছে অভিযাত্রী বই আছে, আপনারা অভিযাত্রী বইটা সামনে নিয়ে বসবেন। মনে রাখবেন, আমি নিজে অভিযাত্রী বইটা ঠিক সেইভাবেই লিখেছি, যেভাবে আমি ক্লাসে পড়াই ঠিক সেইভাবে আমি লিখেছি, অন্য কোনো ভাবে না। ওকে, আসেন অপাদান কারক। অপাদান কারক খুব সহজে আমি অল্প সময় বুঝাই ফেলবো। অপাদান কারক দেখেন, ফার্স্ট, অপাদান শব্দের অর্থ লিখেন খাতায় সবাই। শব্দের অর্থ দুইটা হয় একই সাথে, শব্দ একটা, অর্থ কিন্তু একই সাথে হয় দুইটা। অপাদান শব্দের অর্থ কি কি হয় দেখেন, অপাদান শব্দের অর্থ উৎপন্ন, অথবা অপাদান শব্দের অর্থ হয় বিচ্যুত। তার মানে দেখেন, পরস্পর মানে বিপরীত দুইটা অর্থ হয়, উৎপন্ন হয়, বিচ্যুত হয়। ওকে, আচ্ছা আচ্ছা, উৎপন্ন। এবার আসেন বিচ্যুত। এই দুইটা শব্দ নিয়ে আমি একটু জাস্ট আলোচনা করি আপনাদের সাথে, দেখান তো। আমি বললাম অপাদান শব্দের অর্থ উৎপন্ন। তো ভাইরা আপুরা তোমরা একটু খেয়াল, এই যে পেছনে দেখো, এই যে পাশে লেখা আছে উৎপন্ন। ভাইরা আপুরা তোমরা একটু আমাকে জাস্ট বলো তো, উৎপন্ন যখন আমি বললাম, উৎপন্ন জিনিসটা বা শব্দটা যখন তোমার সেন্সে আসলো, তোমার সেন্স কি এটা বলে না যে এই উৎপন্ন জিনিসটা অবশ্যই কোনো না কোনো জিনিস থেকে হয়েছে? সেন্স কি বলে দেখো। আবার আমি তোমাকে বলি, ওকে,
উৎপন্ন শব্দটা যখন তুমি সামনে পাইলা, ধরো তুমি একটা উৎপন্ন শব্দ কেউ তোমার সামনে আইনা দিল, তো উৎপন্ন মানেটা কি? নিশ্চয়ই কোন একটা জিনিস থেকে উৎপন্ন হয়েছে, না তো উৎপন্ন শব্দটা আসতো না। একইভাবে ভাবো তো, বিচ্যুত শব্দটা হইলো যখন, একটু হা বা না বললেন, ওকে ইয়েস ইয়েস হা বুঝেছি একটু লিখেন, নাহলে হবে না, বুঝছেন? কারণ যদি না হয় আপনি বোবার মতো তাকায় আছেন, আমি কি বলি না বলি, এটা যেন না হয়, একটা পার্টিসিপেট রাখেন। আমার সামনে থাকলে আপনাদেরকে আমি বারবার হা না এগুলো বলানোর চেষ্টা করতাম, আপনি আমার সামনে নাই, আমি দেখতেও পাচ্ছি না, একটু হা বা না এগুলো মাঝে মধ্যে বলবেন। আর প্লিজ একটু শেয়ার করে দিবেন, আমি চাই সবাই যেন দেখে। শেয়ার অবশ্যই করবেন, কারণ আমি কষ্ট করে আপনাকে পড়াচ্ছি, আপনি কষ্ট করে শেয়ার করে সবাইকে জানাবেন। আমি চাই এখানে অনেক ভিউয়ার হবে, আমি চাই আপনাদের সাথে আমি অনেক ভালো সময় কাটাবো। হ্যাঁ, আমি যে সময়গুলো ব্যয় করছি, আপনি দেখতেই পাচ্ছেন আমার প্রচুর ফোন আসতেছে, তারপর দেখেন আমি কিন্তু ফোনগুলো আরেকজনকে রিসিভ করাচ্ছি, বাট আমি কিন্তু আপনাদের ক্লাসে আছি। হ্যাঁ, আচ্ছা ফাইন, আসেন এবার। তো বিচ্যুত যখন শব্দটা আপনার সেন্সে আসবে বা কাজ করবে বা আপনার সেন্সে এসে টাচ করবে, সেই মুহূর্তে বিচ্যুত শব্দটা থাকলে একইভাবে কি মাথায় আসে না যে বিচ্যুত যেহেতু শব্দ পাইলাম, তাহলে নিশ্চয়ই এটা কোনো না কোনো জিনিস থেকে বিচ্যুত হয়েছে, রাইট? হাবা না বলেন? ওকে, হা বলছেন, আমি ধরে নিলাম হা বলছেন, কেউ তো কিছু লেখেন না, ধরে নিলাম হা বলতেছেন। আবার বলি, উৎপন্ন শব্দটা আমার সেন্সে আসলে আমার ফার্স্ট আসে কোনো না কোনো কিছু থেকে এটা উৎপন্ন হয়েছে। বিচ্যুত শব্দটা যদি আসে, আমার সেন্স কিন্তু বলে যে কোনো না কোনো জিনিস থেকে বিচ্যুত হয়েছে। তাহলে অপাদান শব্দের অর্থটা কিন্তু বিপরীত হয়, উৎপন্ন হয় আবার বিচ্যুত হয়। অপাদান অর্থ উৎপন্ন, আবার অপাদান অর্থ বিচ্যুত হয়। এটা আমি এটিএম এ দিয়ে দিয়েছি আলাদা করে। আসেন এটার ব্যাখ্যাটা করি। আবার বলি, উৎপন্ন বিচ্যুত দুইটা জিনিস যখন বলা হবে, তখন আমার সেন্স কিন্তু এটা কাজ করবে যে এই উৎপন্ন বা বিচ্যুত নিশ্চয়ই কোনো একটা জিনিস থেকে হয়। এই সেই জিনিসটা আমরা এখন খুঁজবো। আর মনে রাখবেন, এই যার কাছ থেকে উৎপন্ন হইলো, যার কাছ থেকে বিচ্যুত হইলো, এটাই কিন্তু হবে অপাদান। ক্লিয়ার? এবার খাতায় সুন্দর করে লিখে প্লিজ সবাই একটু শেয়ার করবেন। আর যে বা যারা মোবাইল স্ক্রিনে এতক্ষণ তাকাতে পারেন না, বোরিং লাগে, আপনি শিওর থাকবেন আপনি ভালো স্টুডেন্ট না। যখন আপনার প্রয়োজনীয়তা, তখন আপনি জোর করে হলেও কিন্তু তাকাবেন। আর আজকে ক্লাস আশা করি খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে আশা করি। আর আপনার যদি খারাপ লাগে তাহলে চলেই যাচ্ছেন। এই একটু আগে দেখলাম 180 85, এখন দিকে 140, এখন মনে 166। তো এটা কিভাবে হয় বলেন? 400 500 করার ব্যবস্থা করেন। আচ্ছা আসেন এবার সুন্দর করে খাতায় লিখেন। ফার্স্ট কথাটা বুঝেন কিন্তু, আবার বলি, উৎপন্ন বিচ্যুত অবশ্যই কারো না কারো কাছ থেকে হয়। তো আমরা সেভাবে লিখবো, লিখেন যার কাছ থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া বা বিচ্যুত হওয়া বোঝায়। ক্লিয়ার? তো কথা কিন্তু এটা না, কথা হচ্ছে যার কাছ থেকে, এই যে কথাটা আমি একটু আলাদাভাবে লিখে দিই, এই একটা ইনভার্টেড কমায় লিখে, যার কাছ থেকে, ওকে, হয় সেই হবে অপাদান। আর যেটা উৎপন্ন হয় ভাইয়েরা আপুরা, এটা আমার জানার কোনো প্রয়োজন নাই। কোনো এক সময় আমি জানলে জানবো, না জানলে না জানবো। আমার টার্গেট শেখা নয়, আমার টার্গেট যদি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটার উত্তর যেন আমি পারি। আমার টার্গেটটা কিন্তু আগে সবাই বুঝবে। আবার বলি, টার্গেট সবাই বুঝবেন। টার্গেট হচ্ছে আমি ভাই কারো কিচ্ছু পারি না, প্রশ্ন আসছে উত্তরটা আমি পারছি, আমি কারোটা সব পারি। সবার আগে আমার মার্কস চাই। আবার বলে দিই, সবার আগে আমার মার্কস চাই। সবার আগে মার্কসটাকে এনশিওর করবেন। কারক টারক এসব বুঝে, এগুলো নয় সই জিনিস, দুদিন পর আবার ভুলে যাবেন। সবার আগে মার্কস চাই। এখন আপনারা কারক বাধ্য হয়ে অনেকে আমার লাইভ দেখছেন, কেন দেখছেন? সামনে আপনার পরীক্ষা, পরীক্ষায় ভালো করতেই হবে। ক্লিয়ার? এই জন্যই তো দেখছেন, না হলে কি কারক দেখতেন না, বসে বসে টিভি দেখতেন। আর আমি জানি তো, বসে টিভি দেখেন, আপনার ইউটিউবও দেখেন না, এখন এখন ওই ফেসবুকে প্র্যাঙ্ক ভিডিও দেখেন। এই প্র্যাঙ্ক ভিডিও আপনার লাইফটাকে হেল্প করে দিয়েছে। ওকে, যতটা সময় প্র্যাঙ্ক ভিডিও দেখেন, কারণ প্র্যাঙ্ক ভিডিও আপনাকে আনন্দ দেয়। আর এই জিনিসগুলো আপনার ব্রেনটাকে সাক করে ফেলে, সাক পর্যন্ত একবারে চুষা খায় ফেলে। এগুলো আপনাদের ভালো লাগবে না। ভালো লাগবে কোনগুলো? প্র্যাঙ্ক ভিডিও গুলো। আমারও ভালো লাগে, কিন্তু আমি কাজের সময় দেখি না, মাঝে মধ্যে দেখি। আচ্ছা বোর্ডে তাকান, এই কথাটা আমি বললাম, একটু সবাই তাকান, সবাই একটু আমার হাতের দিকে দেখেন।
আমার হাতে একটা মার্কার আছে, সবাই দেখান তো। মার্কার থেকে দেখেন, হাত থেকে সবাই তো দেখেন মার্কারটা পড়ে গেল। তো বিচ্যুত কার কাছ থেকে হইল? হাত থেকে। ক্লিয়ার? আবার বলছি, সবাই তাকান। আমার হাতে মার্কার, ওকে, হাতে মার্কার আছে, হাত থেকে মার্কারটা পড়ে গেল, হাত থেকে মার্কারটা পড়ে গেল। তো কার কাছ থেকে পড়লো? হাত থেকে। মনে রাখবেন, যার কাছ থেকে হইল সেই হবে অপাদান। আবার ক্লিয়ার করছি, যার কাছ থেকে হইল সেই হবে অপাদান। এই যে হাত থেকে পড়ে গেল, তাই হাতটা হবে অপাদান। ক্লিয়ার? এবার আসেন মৌখিক ভাবে আপনাদের বুঝাই দিই, আশা করি বুঝবেন। আর না বুঝলে, আবারও বলি, না বুঝলে মাথায় জোরে একটা বাড়ি মারবেন যেন আপনারা বুঝতে পারেন। ওকে, না বোঝার কোনো কারণ নাই। আবার ক্লিয়ার করছি, কথা বলে। আচ্ছা, একজন ভাই একটা প্রশ্ন করছে, আব্দুল আজিজ ভাই একটা প্রশ্ন ছিল, আমি এই অংশটা বুঝাই নেই, আমি তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ওকে, হয়ে গেল এটা। এই যে আজিজ ভাই একটা প্রশ্ন করছে, আমি তোমার প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি। সবাই তাকান, আমি পড়াটা শেষ করি। তো দেখেন তো, ব্যাপারটা বোঝেন। আমি একটু পরে এই অধিকরণের সাথে এটার পার্থক্যটা ক্লিয়ার করাবো। আমার এটা মাথা, রাইট? দেখান। ওকে, এই মাথা থেকে দেখেন এই যে একটা চুল ছিঁড়ছি, চুলটা যদি আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে একটা চুল কিন্তু আছে এখানে, হ্যাঁ। তো মাথা থেকে চুল পড়ে, বিচ্যুতটা কার কাছ থেকে হইলো? ভাবেন ভাবেন ভাবেন, কার কাছ থেকে হইলো? মাথা থেকে হইলো। ওকে, তাহলে মাথাটা হবে কি? অপাদান। আবার বলি, যার কাছ থেকে বিচ্যুত হবে, কি বিচ্যুত হইলো? চুল, এটা না, যার কাছ থেকে হইলো এটা অপাদান। কি বিচ্যুত হইলো সেটা কোন কারক জানার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? যার কাছ থেকে বিচ্যুত হইলো। তো মাথা থেকে চুল পড়ে, তো কার কাছ থেকে হইলো? মাথা থেকে, মাথা অপাদান। চোখ থেকে পানি পড়ে, কার কাছ থেকে হইলো? চোখ থেকে, চোখ অপাদান। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন, সবাই একটু খেয়াল করেন, আসলে উৎপন্ন হওয়া। তা আমি বললাম ধান থেকে চাল হয়, তো কার কাছ থেকে উৎপন্ন হইলো? ভাবেন সবাই, কার কাছ থেকে? ধান থেকে, ধান উপাদান। ওকে, এখন দেখেন, আমি বললাম চাল থেকে ভাত হয়, তো কার কাছ থেকে উৎপন্ন হইলো? চাল থেকে, চাল উপাদান। ভাত থেকে জাউ হয়, কার কাছ থেকে হইলো? ভাত থেকে, ভাত উপাদান। জাউ থেকে শক্তি হয়, কার কাছ থেকে হইলো? জাউ থেকে। তাহলে জাউ হচ্ছে কি? অপাদান। শক্তি দিয়ে ভালোবাসা, সরি, শক্তি থেকে ভালোবাসা হয়। বাক্যটা কিভাবে আছে সেটা দেখবেন। আর সত্যি কথা কি জানেন, শক্তি না থাকলে না ভালোবাসা থাকে না। তো শক্তি থেকে ভালোবাসা হয়, কথা লিখে রাখেন, সত্যি কথা। কিন্তু আপনার শক্তি আছে, আপনার ভালোবাসা এমনি আপনার সাথে থাকবে। ছাদ থেকে পানি পড়ে আছে, এগুলো একটু পরে আলোচনা করব, সব আলোচনায় আছে। আবারও আমি আপনাদের বলে দিই, আমি আপনাকে যা পড়াবো, আমার পড়ানোর পর আপনার ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকবে না। ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার বই দিয়ে দিয়েছি, কারণ আমি জানি আপনাদের প্রশ্নগুলো কোথায় হয়। ক্লিয়ার? তাহলে আমরা বললাম যার কাছ থেকে বিচ্যুত হয় বা যার কাছ থেকে তৈরি হয়। এখন আমি একটা গল্প বলবো, আপনারা গল্পটা মনোযোগ সহকারে শুনবেন এবং গল্পটা মনোযোগ সহকারে শুনে এটার উত্তরটা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন। রেডি সবাই? লেখেন, হ্যাঁ রেডি, লেখেন। বিপদে আমি যেন করি না ভয়। ভাই উত্তর দেব, আপনাদের যত প্রশ্ন বললাম সব প্রশ্নের উত্তর আছে, আপনি নিজেই নিজের উত্তর পারবেন, একটু জাস্ট ওয়েট করেন। রেডি সবাই? বলেন হ্যাঁ, লেখেন। গুড, আরো দু একটা লেখেন। ওকে ফাইন, এবার তাকান, আর লিখতে হবে না, এবার তাকান, লিখেন কিন্তু সবাই, কথাগুলো যা বলি একটু শুনেন, বুঝছেন? ধরে নেন যে আপনি ক্লাসে আছেন। ওকে, এই সেন্সে কিন্তু আপনারা থাকেন এখানে। আসেন এবার আমার দিকে খেয়াল করেন। একজন সৈনিক, সবাই গল্পটা শোনেন, যদি গল্পটা বোঝেন আমি শিওর থাকবো আপনারা বুঝে গেছেন। তাকান, একজন সৈনিক মাথায় শিরস্ত্রাণ পরে, শিরস্ত্রাণ বোঝেন তো? ওই যুদ্ধের সময় মাথায় একটা হেলমেট পরে না, এভাবে, বাহুবলী তো দেখছেন, রাইট? ওই যে যুদ্ধের সময় মাথায় যা পরে রাখে, বাংলায় বলা হয় শিরস্ত্রাণ। খেয়াল করেন গল্পটা, একজন সৈনিক মাথায় শিরস্ত্রাণ পরে ঘোড়ার উপরে বসে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। লাইনটা কি বলছি? একজন সৈনিক মাথায় শিরস্ত্রাণ পরে ঘোড়ার, ধরেন এটা ঘোড়া, ঘোড়ার উপরে বসে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। ওকে, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন, সে ঘোড়া দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় সে ঘোড়া সহ পাহাড় থেকে পড়ে গেল। বলেন কোনটা অপাদান? আমি তাকাই।
লেখেন লেখেন, শুধু আইসা এসে তাকাই থাকবেন এটার জন্য না হয়, লিখতে হবে আপনাকে। লিখেন, কি করবেন, আমি তো সামনে নাই, আপনি আমার সামনে নাই, আমি আপনার সামনে নাই। আপনি যেমন মোবাইল বা ল্যাপটপের সামনে, আমি আমার মোবাইল বা ল্যাপটপের সামনে, আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে। এখন বাজে, এখন রাতের বেলা। উত্তরটা লেখেন, একটু কষ্ট করে লেখেন। আবার আমি গল্পটা ক্লিয়ার করছি। ওকে, সবাই উত্তর লিখবেন। দেখেন এখনই আমরা শিখে যাবো অবদান কারককে। একজন সৈনিক মাথায় শিরস্ত্রাণ পরে ঘোড়ার উপরে বসে, এই যে ঘোড়া, ঘোড়ার উপরে বসে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সে ঘোড়াটা সহ পাহাড় থেকে পড়ে গেল। অবদান কোনটা? পাহাড়। কেন? যার কাছ থেকে বিচ্যুতি হয়েছে। কার কাছ থেকে হয়েছে? পাহাড় থেকে। থ্যাংক ইউ সবাইকে, সঠিক উত্তর দিয়েছেন। এবার আসেন সেকেন্ড স্টেপ। সে যখন পড়ে গেল, পড়ে গিয়ে এবার সে ঘোড়ার উপর দিয়ে আবার যাচ্ছে। ব্যাপারটা বুঝেন কিন্তু, হ্যাঁ, ঘোড়ার উপর দিয়ে যাচ্ছে। এবার সে ঘোড়ার উপর দিয়ে যাওয়ার সময়, ধরেন এটা সে, সে ঘোড়ার উপর দিয়ে এভাবে যাওয়ার সময় সে নিজেই ঘোড়া থেকে পড়ে গেল। এখন অবদান কোনটা বলেন? উত্তর লেখেন, উত্তর লেখেন, লেখেন, উত্তর লেখেন। সে যখন ঘোড়ার উপর দিয়ে যাচ্ছে, পাহাড় থেকে পড়ে যাওয়ার পর যখন সে যাচ্ছে, যাওয়ার সময় সে নিজেই ঘোড়া থেকে পড়ে গেছে। এখন অবদান কোনটা বলেন? কমেন্ট করেন, কমেন্ট করেন। লেখাপড়া শিখবেন তো, শিখার মতো শিখেন। গুড গুড, কেউ ভুল লিখছেন না। ভুল হোক সঠিক হোক ভাইরা পুরো, আমি এটাকে স্ক্রিনে দেখাবো না। ভুল হোক সঠিক হোক কমেন্ট আপনাকে করতে হবে। বানান না পারলে অন্তত শর্টকাট করে হলে লিখেন। শর্টকাট তো আপনারা পারেননি, পারেন না, বহুত পারেন শর্টকাট। ওকে, ডান। সবাই সঠিক উত্তর দিয়েছেন, ভালো লাগলো। এবার সে ঘোড়া থেকে পড়ে এবার সে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে দেখেন, এই হেঁটে 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 যাচ্ছে। এবার সে হেঁটে হেঁটে যাওয়ার সময় তার মাথা থেকে শিরস্থানটা পড়ে গেছে। এবার বলেন অবদান কোনটা? লেখেন, দ্রুত উত্তর লেখেন। আবার বলি, ঘোড়া থেকে পড়ে সে এবার হেঁটে হেঁটে যাচ্ছে। হেঁটে হেঁটে যাওয়ার সময় তার মাথা থেকে ঘোড়াটা, সরি, তার মাথা থেকে শিরস্থানটা পড়ে গেছে। এখানে অবদান কোনটা? সবাই কমেন্ট লেখেন না কেন? লেখেন। এমন একটা ভাবে থাকেন যে আপনি ক্লাসে আছেন। লেখেন। ওকে, দুই একজন উল্টাপাল্টা লিখছেন, যাই হোক সমস্যা নাই। আমরা জানি যখন তার মাথা থেকে ঘোড়ায় শিরস্থানটা পড়ে গেছে, তার মানে মাথা থেকে কিন্তু বিচ্যুত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এবার সে হেঁটে হেঁটে যাওয়ার সময় তার পা থেকে, বুঝেন কিন্তু, পা থেকে, এই যে পায়ের মধ্যে জুতা পরে না, জুতাই ধরে নিলাম, পা থেকে জুতাগুলো মানে কি, মানে খুলে গেছে। এটাই বললাম। এবার সে ঘোড়া থেকে পরে মাথা থেকে শিরস্থান পড়ে গেছে এবং পা থেকে তার জুতা খুলে গেছে বা জুতা পড়ে গেছে। এখানে অপাদান কোনটা বলেন? প্লিজ তাড়াতাড়ি করেন। আমি আর 15-20 মিনিটের মতো থাকবো, এরপর আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। কতক্ষণ থাকবেন? অনেকে তো বিরক্ত। ক্লাস কিন্তু 2 ঘন্টা করে নেবো, যেদিনই নেই 2 ঘন্টা নেবো। 2 ঘন্টার মানসিক প্রিপারেশন নিয়ে আসবেন। গুড গুড গুড। এবার দেখেন, সে এই দুঃখে, ওকে তাকান আমার দিকে, সে এই দুঃখে নদীর পাড়ে গেল। নদীর পাড় থেকে নদীতে একটা ঝাঁপ মারলো। এবার বলেন অবদান কোনটা? প্লিজ যারা যারা আছেন একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, সবাই দেখুক, সবাই জানুক। আর এই যে সিস্টেম গুলো আমি অনেক স্টাডি করেছি, মোটামুটি স্টাডি করে আপনাদের জন্য তৈরি করেছি। ইচ এন্ড এভরিথিং পারবেন। সবচেয়ে ভালো বুঝবেন সমাজ, তার চেয়ে ভালো বুঝবেন কিন্তু আপনারা প্রকৃতিতত্ত্ব, যেগুলো আপনাদের খুবই প্রবলেম। ওকে, আমি নিজে বসে বসে চিন্তা করে এগুলো তৈরি করেছি। আর এগুলো কিন্তু এখন অনেকেই পড়ায়, অনেকেই পড়ায়। হয়তোবা আমার থেকে স্টার্টটা জেনেছে, জেনে হয়তোবা তারা নিজ থেকে করছে, করেছে, বা তারা হয়তোবা কোনো না কোনো মাধ্যম বা অন্য কারো কাছ থেকে শিখেছে, হতে পারে। ওকে, ফাইন ফাইন, থ্যাংক ইউ। নদীর পার, নদীর পার, থ্যাংক ইউ ভেরি মাচ। গল্প এখানেই শেষ। চাইলে গল্পটাকে আরো এক্সটেন্ডেড করতে পারতাম, কিন্তু আমি গল্পটা এখানে রাখছি। এবার একটা চরম জিনিস পড়াবো, অ্যান্ড ইউ উইল বি শিওর। লিখে রাখেন, এখান থেকে প্রশ্ন কমন থাকবে। এই ফার্স্ট টাইম বলছি, এখান থেকে প্রশ্ন কমন থাকবে। এখন আমরা অধিকরণ আর অপাদান একসাথে মিলাইয়া পড়াবো, ম্যাচ করাইয়া পড়াবো। তার আগে আমরা এতক্ষণ যে পড়লাম এটার একটা প্রিভিউ আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমার বইয়ে কিভাবে এটা প্রেজেন্ট করা আছে, ওখানে আসলে একটু আলোচনা করি। এরপরে যে টার্মটা পড়াবো ওইটা পড়ানোর পরে আপনারা যারা যারা চলে যেতে চান চলে যাই, লাইভ থেকে চলে যেতে চান চলে যাবেন। এর পরের টার্মটা প্লিজ ততক্ষণ পর্যন্ত কষ্ট করে থাকেন, যাইয়েন না। হ্যাঁ, এই পড়াগুলো নর্মালি পাবেন না, এই পড়াগুলো কেউ আপনাকে পড়াবে না। আসেন আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ঠিক আছে না, তাকান সবাই এখানে দেখেন, আমি একটু আগে যা যা পড়ালাম তার প্রেজেন্টেশনটা একটু দেখেন। আশা করি দেখতে পাচ্ছেন, দেখতে পাওয়ার কথা। ওকে, এবার দেখেন আম থেকে জুস হয়, দেখছেন এই যে এটা থেকে এটা তৈরি হয়েছে, তো যার কাছ থেকে হইলো সেই হবে কি বলেন তো অপাদান। আমার মনে হয় আপনাদের আর বুঝতে কোনো প্রবলেম নেই। আম থেকে হয়, দেখেন দুধ থেকে দই হয়, কার কাছ থেকে হইলো দুধ, অপাদান। শুক্তি থেকে মুক্ত মিলে, শুক্তি মানে ঝিনুক বা শামুক। ওকে, মুক্ত মিলে মানে মুক্ত মানে হচ্ছে মুক্তা। খেজুর রসে গুড় হয়, খেজুর রস থেকে কিন্তু গুড়টা তৈরি হয়। আসলে আমি একটু বুঝাই দিই, তিলে তৈল হয়, তিল থেকে তৈলটা তৈরি হয়, তো যার কাছ থেকে হইলো এই যে দেখেন, একটু বড় করে দিই আপনাদেরকে আমি, দাদা আবার ঝামেলা বুঝে পড়ে যাবে। দেখেন এই যার কাছ থেকে হইলো, দেখেন এই তিলে তৈল হয়, তো যার কাছ থেকে তৈলটা তৈরি হইলো সেটা হচ্ছে অপাদান। টাকায় টাকা হয়, টাকা থেকে টাকার কি হয়েছে বলেন তো তৈরি হয়েছে, রাইট? তাহলে টাকা হচ্ছে কি বলেন তো অপাদান। লোকমুখে এ কথা শুনেছি, তার মানে কি লোকের মুখ থেকে কথাগুলো বিচ্যুত হয়েছে, দেখে ব্যাখ্যা আছে এখানে, দেখছেন লোকের মুখ থেকে বিচ্যুত হয়েছে বা লোকের মুখ থেকে কথাগুলো তৈরি হয়েছে, যে কোনো একটা আমরা ভাবতে পারি, তাই লোকমুখ হবে অপাদান কারক। এবার আসেন আমরা এখান থেকে দেখি, ধান থেকে চাল হয়, খেয়াল করেন তো কার কাছ থেকে তৈরি হলো ধান। আবার খেয়াল রাখবেন যার কাছ থেকে তৈরি হয়েছে, চাল থেকে ভাত হয়, ভাত থেকে যাও হয়, কত ধানে কত চাল, মানে কত ধান থেকে কত চাল তৈরি হয় সেটা সে জানে। জলে বাষ্প হয়, অর্থাৎ জল থেকে বাষ্প তৈরি হয়। ধানেতে তৈরি হয় মুড়ি চিড়ে খই, ধান থেকে তৈরি হয় লোভে পাপ, পাপে মৃত্যু। এই দেখেন লোভ থেকে পাপের তৈরি হয়, আর এই পাপের থেকে কিন্তু মৃত্যু হয় না, পাপের কারণে মৃত্যু হয়। আর কারণ বোঝালে করণ কারক হয়, এটা আমরা মেবি আগামী ক্লাসে পড়বো। কথায় কথা বাড়ে, তার মানে কথা থেকে কথার তৈরি হয়। জ্ঞানে আনন্দ লাভ হয়, তার মানে জ্ঞান থেকে আনন্দটা তৈরি হয়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, রাইট? এরপর আসেন ওই যে একটা গল্প বলেছিলাম, এই যে দেখেন গল্প, এই যে ফার্স্ট সৈনিক, এই যে ঘোড়া থেকে সে পড়ে গেল, একটু আগের যে গল্পটা, রাইট? আসেন তো আপনারা নাকি চলে যায়েন না। এরপর দেখেন যে তার ওই জোতা যে খুলে গেছে, এটার অবশ্য দেওয়া হয় না, পানিতে সে ঝাঁপ দিছে সেটা দিয়েছে। এই যে ছিল সেই গল্পটা, যে গল্পটা আমি আপনাদেরকে একটু আগে এক্সপ্লেন করেছি। এই যে সেই গল্পটা, যদি আপনারা বোঝে না থাকেন একবার রিডিং করে ফেলেন। প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে, সবাই যেন বুঝতে পারে। আচ্ছা ফাইন। এরপর দেখেন লেখা আছে এখানে, গাছ থেকে পাতা পড়ে, সাদা মেঘে বৃষ্টি হয় না। দেখেন সাদা মেঘে বৃষ্টি হয় না, তার মানে কিন্তু এখানে বৃষ্টি বিচ্যুত হয় না, এটাই কিন্তু বুঝাচ্ছে। বিচ্যুত চোখ দিয়ে আসে, এগুলো আপনারা পারবেন। এই দেখছেন এক্সপ্লেনেশন, যে মেঘ থেকে বৃষ্টি হয় ব্যাখ্যা দেওয়া আছে। এবার আসেন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়বো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা পড়বো, এবং এটার পরে আপনারা চাইলে চলে যেতে পারেন, এবং আমি ট্রাই করব এটার পর আরেকটা পয়েন্ট পড়াবো। ওই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, আর এখন যে টার্মটা পড়াবো এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আশা করি আসবে। এতক্ষণ আমাকে যে বা যারা প্রশ্ন করেছেন তারা এই জায়গা থেকে সব উত্তর পেয়ে যাবেন। একটু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটু মনে করেন তো আপনারা, আজকে ক্লাসের ফার্স্টে পড়িয়েছিলাম না, স্থান বুঝালে সময় বুঝালে কি কারক, অধিকরণ কারক, মনে আছে তো আপনাদের? আচ্ছা, কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হলে, যার কাছ থেকে বিচ্যুত হলো সে হচ্ছে অপাদান কারক। পড়িয়েছিলাম না? পড়িয়েছিলাম। এবার সবাই বোর্ডে তাকান, আবার বলছি সবাই বোর্ডে তাকান, এবং আশা করি আপনারা এখনই জিনিসটা বুঝে যাবেন। তারপর আমি বইয়ে দেখাবো, তারপর আপনাদের সেন্সটা ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার হয় আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, অনেকে জানতে চেয়েছেন অভিযাত্রী বইয়ের মূল্য কত। অভিযাত্রী বইয়ের মূল্য 350 টাকা, কোনো কোনো জায়গায় 380, 420, 450, ইভেন 525 টাকাও সেল হয়েছে। কারণ যেখানে বই নাই এখানে লাইব্রেরিয়ানরা কি করে বইয়ের দামটা বাড়ায় দেয়। আচ্ছা বোর্ডে তাকান, তবে আপনারা 350 টাকায় হয়তো বা অভিযাত্রী বইটা পাবেন, অ্যাডমিশনের যে বইটা।
আর বিসিএস এর বইটা আপনারা পাবেন 320 টাকায়। দেখেন যদি ভালো লাগে একটু কালেক্ট করে রাখেন, তবে এটিএমটা কালেক্ট করতে পারেন আপনারা। সবাই তাকান প্লিজ, যায়েন না, এটার পর চলে যান। এখন যেটা বোঝাচ্ছি তাকান সবাই। এখানে একটা ঘর আঁকলাম, দেখেন আমি ঘর আঁকতে পারি না, তারপরে চেষ্টা করছি একটা ঘর আঁকলাম, আপনার ফিউচার ঘরে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এই ঘরটাকে আমি স্থান বললাম। সবাই তাকান প্লিজ। ওকে, এই স্থান বুঝালে আমরা জানি যে স্থান বুঝালে হয় অধিকরণ কারক। ওকে, এটা আমরা জানি, ক্লিয়ার? আচ্ছা, এবার এই স্থান যখন বুঝাবে অধিকরণ কারক, খেয়াল করেন যখন এই স্থান থেকে কোনো কিছু, সবাই খেয়াল করেন, উৎপন্ন হওয়া, সবাই দেখেন এই স্থান থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া, এই স্থান থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া, এই স্থান থেকে কোনো কিছু পতিত হওয়া, এই স্থান থেকে কোনো কিছু ছেড়ে যাওয়া, এই স্থান থেকে কোনো কিছু চলে যাওয়া। যদিও ভাষাগুলো এক, তারপর আমি বারবার লিখছি, হ্যাঁ ভাষাগুলো যদিও এক, তারপর কিন্তু আমি ভাষাগুলো লিখছি। এই স্থান থেকে কোনো কিছু, দেখেন সৃষ্টি হওয়া, এই স্থান থেকে কোনো কিছু তৈরি হওয়া। তাকান কতগুলো জিনিস লিখছি, সবাই একটু খেয়াল করেন, আমি আরেকবার রিপিট করছি প্লিজ, সবাই তাকান। এটার পর আপনারা চলে যান, হ্যাঁ এতটুকু একটু থাকেন। আমরা একটু আগে জানলাম, আমি আবার রিপিট করছি, রাইট? তাকান সবাই, আমরা একটু আগে জানলাম স্থান বুঝালে অধিকরণ কারক হয়। আমরা আজকে ক্লাসের শুরুতে কিন্তু এটা জানি এবং জেনে আসছি, স্থান বুঝালে কি হয়, অধিকরণ কারক হয়। এবার তাকান, এই স্থান থেকে যদি কোনো কিছু উৎপন্ন হয়, ব্যাপারটা বুঝেন কিন্তু, স্থান অধিকরণ। ওকে, স্থান থেকে কোনো কিছু উৎপন্ন হইলো, এই স্থান থেকে বিচ্যুত হইলো, এই স্থান থেকে হারিয়ে গেল, পালিয়ে গেল, এই স্থান থেকে ছেড়ে গেল, পতিত হইলো, চলে গেল, সৃষ্টি হইলো, তৈরি হইলো, তখন একই স্থান হয়ে যাবে অপাদান। অপাদান, আই থিংক ইটস ক্লিয়ার। অবদান লেখাটা দেখা যাচ্ছে না, না? এই যে দেখেন, একই স্থান হয়ে যাবে অপাদান। আমার মনে হয় আপনারা ব্যাপারটা ধরতে পারছেন। এবার আমরা উদাহরণে গেলে যা বুঝতে পারবো। আপনারা যদি কেউ খাতায় লিখে রাখতে চান, অনেকের কাছে তো বই নাই, অভিজাত্যের বই নেই, অনেকে অভিজাত্যের বই কিনবেন না। যদি পারেন একটু লিখে রাখেন, না হয় এটাকে একটা স্ক্রিনশট করে নেন। আমি একটু আলোটাকে সরাই দিচ্ছি, হ্যাঁ একটা স্ক্রিনশট করে নেন, হ্যাঁ। আচ্ছা, বোর্ডটা একটু সামনে নিয়ে আসি। ওকে, বোর্ড সামনে আসলে আমি হাঁটতে পারবো না। আচ্ছা, আপাতত একটু জাস্ট দেখেন, দেখেছেন? যদি সম্ভব হয় একটু লিখে নেন, হ্যাঁ সময় দিচ্ছি, লিখে নেন। এবার আসেন, আর না হয় আপনারা লিখতে প্রবলেম হলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট তো নিতে পারেন। আবার স্ক্রিনশট নিতে গিয়ে কিন্তু ডিসপ্লে থেকে এই লাইভ প্রোগ্রাম আউট করে দিন না, যেটা আমার সব সময় হয়। আমি স্ক্রিনশট নিতে গেলেই কিন্তু এটা ডিসপ্লে থেকে হারায় যায়। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমি উদাহরণ নিয়ে যাই, আপনারা সবাই উদাহরণগুলো একটু দেখেন, তারপর আমরা ইতে চলে যাব। সবাই একটু দেখেন, আমি বললাম বাবা বাড়ি আছে। এরপর দেখে আমি বললাম বাবা বাড়ি থেকে চলে গেছে। দেখেন আমি লিখলাম বাবা বাড়ি আছে, তারপর দেখেন আমি লিখলাম বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। এই দুইটা লাইনে আন্ডারলাইন করলাম। আই থিংক আপনারা এখন পারবেন। দেখেন আমি ফাঁক দিয়ে তাকাচ্ছি, সবাই দেখেন, বাবা বাড়ি আছে, তারপর আমি বললাম বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। এবার নিচ থেকে উত্তর দেন, বাবা বাড়ি আছে। দেখেন তো এখানে বাড়িটা দিয়ে স্পেসিফিক স্থান বুঝাইছে, ক্লিয়ার? আর একটু পিছে নেই, আমি দেখতে পাচ্ছি, আসতে পারছি না সামনে। আচ্ছা, আমি ল্যাপটপটাকে একটু সামনে নিয়ে আসি। ওকে ফাইন, দেখেন এবার আমি আপনাকে একটু হিন্টস দিচ্ছি, সবাই একটু তাকান। দেখেন বাবা বাড়ি আছে, জাস্ট বাড়ি আছে স্থান বুঝাইছে, তাহলে এটা কি হবে বলেন তো? এটা কি হবে বলেন? উত্তর লেখেন, এটা কি হবে? এই এক নাম্বার কি হবে, আর দুই কি হবে? উত্তরটা লেখেন, লেখেন লেখেন, সবাই লিখেন।
লিখেন, একটু টাইপ করেন। টাইপ তো জীবনে বহু করছেন, আমি বহুজনকে দেখেছি এত স্পিডে টাইপ পারে। একটু কাজে লাগান। আমি একটু চেক করি। আচ্ছা, এবার 2 নং কি হবে বলেন? 2 কি হবে, এটার উত্তরটা দেন এবং কেন হবে। গুড গুড, এই তো ভালো বুঝে গেছেন। দেখছেন, সেন্স এভাবে ডেভেলপ করতে হবে। একটু তাকান তো, আপনাদেরকে আমি বলি, আপনারা তো জীবনে এর আগে অনেকবার কারক পড়েছেন, রাইট? কারক তো জীবনে বহুবার পড়েছেন, এইভাবে পড়েছেন কোথায় কখন কিসে। হ্যাঁ, এগুলো হলো অধিকরণ কারক, কার কাছ থেকে কার, এগুলো হলো অপাদান কারক। এভাবে কি জানেন, জীবনও না কারকের সেন্স ক্লিয়ার হয় না। আজকে যারা ক্লাসটা প্রথম থেকে আমার সাথে ছিলেন, আশা করি আপনাদের সেন্স কিছুটা হলো ক্লিয়ার। প্লিজ আবারও বলছি, একটু শেয়ার করে দিবেন এবং আবারও বলছি সবাই যেন দেখতে পায় সেই ব্যবস্থা করে দিবেন। আর যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট তারা কিন্তু ছেড়ে যাবেন না, কারণ এই পড়াগুলো হয়তো আপনি পাবেন না। লাইভ ক্লাস না হলে আপনার পড়াগুলো পরবর্তী সময় দেখে শেখাটা এটা হয় না। কারণ আপনারা এই ক্লাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্র্যাঙ্ক ভিডিও দেখা, ফ্রেন্ডের সাথে চ্যাট করা, জাস্ট এটা সেটা বলা, দোস্ত তুই কি পড়ছস, আমি এটা পড়ছি, দোস্ত আমি এটা পড়ছি, তুই এটা পড়ছস কিনা, এই পড়ছি তো, পড়ছে তো ঠিক আছে, পড়া বুঝছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, ভয় কি মরণে, এটা কিভাবে কি হয় ভাই, আমি একটু পরে আসছি, একটু জাস্ট দেখেন। ওকে, আসেন এবার সেকেন্ড উদাহরণ আমি চাই। ওকে থাক, এবার আমি সরাসরি বই দেখাই দিই। আচ্ছা, আরেকটা উদাহরণ আমি আপনাদের দেখাই নিই, না হলে আপনারা আর একটু ক্লিয়ার হবে না। দেখেন, আবার লিখছি, এবার আপনারা উত্তর দিবেন কিন্তু। ওকে, আমি লিখলাম, দেখেন, তিলে তৈল হয়। আচ্ছা, আমি লিখলাম, দেখেন, তিলে তৈল আছে। উত্তর দেন তো ঝটপট, কোনটা কি? উত্তর দেন, উত্তর দেন। আর এর ফাঁকে একটু শেয়ার করে দেন, একটু কমেন্ট করেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলা কিন্তু আলাদা করে রাখতেছি। আমার পাশে আমার একজন ছোট ভাই আছে, ও কমেন্ট গুলাকে আলাদা করে খাতায় লিখে লিখে আমার সামনে কিন্তু রাখতেছে, যেটা প্রয়োজনীয়। হ্যাঁ, আশা করি এটা আপনারা পারছেন। লিখতেছেন না, আপনারা লিখতেছেন না। আমি সামনে থাকলে না, ওই কিছু একটা দিন না সিরিয়াসলি কয়েকটা বাণী মারতাম আপনাদেরকে। কয়েকটা বাড়ি টাড়ি মারলে না একটু ঠিক হইতে। মাইন্ডের উপর না আসলে পড়া হয় না, কিন্তু মাইন্ড মানে আপনাকে শারীরিক ভাবে শাস্তি দেয়া না। মাইন্ড বলতে আমি বুঝি আপনার ব্রেনে একটা প্রেশার ক্রিয়েট করা, যে অন্যদিকে মনোযোগ নয়, এটার দিকে মনোযোগ দাও। আমি স্টুডেন্টদেরকে মারি, কিন্তু কখনো ব্যথা দেওয়ার জন্য মারি না। আমার মারের কারণ হচ্ছে যে না, অন্যদিকে নয়, এটার দিকে ফুল মনোযোগ দিতে হবে। ফার্স্ট, 1 নম্বর দেখেন, তিলে তৈল হয়, তার মানে কি? তিল থেকে তৈল উৎপন্ন হয়, তৈরি হয়, তাই এটা হবে অপাদান। ওকে, তিলে তৈল আছে তার মানে কি? তিলের মধ্যেই আছে, তাহলে এটা স্থান বোঝায়। ওকে, স্থান বোঝালে আমরা জানি অধিকরণ, আর এখানে এটা উৎপন্ন বোঝায়, তাই এটা হচ্ছে অবদান। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। ক্লিয়ার? এবার আসেন আমরা শীটে যাই। শীটে মানে হচ্ছে বইয়ে যাই, বইয়ে মানে হচ্ছে এখানে দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এবার সবাই আসেন, আমি আপনাদেরকে স্ক্রিন দেখাচ্ছি, প্লিজ কেউ যাবেন না। হ্যাঁ, আপাতত সময় পর্যন্ত থাকেন, বাকিটা দেখা যাক কি হয়। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই আসেন। এই যে দেখেন, এটাই আমি আপনাদেরকে একটু আগে এক্সপ্রেস করেছি। একটু তাকান সবাই, একটু দেখেন, আমি এটা বুঝিয়েছি, একটু পরে আমি উদাহরণে যাব। দেখেন সবাই, এটা আমি একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা স্থান। ওকে, এই স্থানের মধ্যে এই যে জিনিস যেটা আছে খেয়াল করেন, আমি হলুদ করলাম, স্থান বুঝালে এটা অধিকরণ কারক হবে। ওকে, এই একই স্থান থেকে যদি কোনো কিছু জন্ম হয়, সৃষ্টি হয়, তৈরি হয়, হারিয়ে যায়, পালিয়ে যায়, সেরে যায়, বিচ্যুত হয়, তৈরি হয়, যাই বুঝায় না কেন, তখন এই একই স্থান, এই যে দেখেন, এই একই স্থান তখন হয়ে যাবে কি বলেন তো? এই যে অপাদান। দেখেন কথাটা ক্লিয়ার কিনা। আবার বলি, দেখেন, স্থান বুঝালে অধিকরণ কারক, সেটা আমরা জানি। ওকে, একটু আগে আমরা জানলাম। এই একই স্থান থেকে যদি কোনো কিছু জন্ম হয়, সৃষ্টি হয়, তৈরি হয়, হারিয়ে যায়, পালিয়ে যায়, উৎপন্ন হয়, সৃষ্টি হয়, বিচ্যুত হয়, ব্রেকআপ হয়, যাই বুঝায় না কেন, তখন এই একই স্থান হয়ে যাবে কি? অপাদান। আমার মনে হয় আপনারা বোঝা হয়েছে। না বুঝলে মাথাটা জোরে একটা বাড়ি মারেন যে কেন বুঝেন না। ওকে,
আবার বলি, নিজের ব্রেনে প্রেসার দিবেন পড়াটা জানার জন্য, শিখার জন্য। বাধ্য হয়েই আপনি আপনাকে শিখাবেন। প্রত্যেকটা উদাহরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। একটু আগে বলেছিলাম বাবা বাড়ি আছে, বাবা বাড়ি থেকে চলে গেছে, উদাহরণ দিয়েছিলাম। এবার দেখেন, স্টেশনে ট্রেন আছে, জাস্ট এটা স্থান বুঝাইছে। ওকে, আমি একটু বড়ই করি আপনাদের এটা, তাহলে একটু বুঝতে সমস্যা হবে, সহজ হবে আপনাদের জন্য। তাকান, অনেক বড় করে দিলাম। দেখেন, আমি বললাম স্টেশনে ট্রেন আছে, স্টেশনে ট্রেন আছে, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল কিন্তু স্থান বোঝায়। এখন স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে, তাহলে স্টেশন ছেড়ে বিচ্যুত হয়েছে, তাই এটা হচ্ছে অবাদান। তিলে তৈল আছে, এই মাত্র আমরা এটা পড়লাম। দেখেন, চোখে বৃষ্টি পড়ে, ওকে, স্থান চোখের উপরই পড়ে। চোখে পানি পড়ে, এর মানেই হচ্ছে কি জানেন? এটা মুখস্থ করবেন আপনারা। চোখে পানি পড়ে তার মানে এই নয় যে চোখের উপরে পানি পড়ে। চোখে পানি পড়ে এই লাইনের মানেই হচ্ছে চোখ থেকে পানি পড়ে। লাইনটা লেখেন আপনারা খাতায়, লেখেন, আলাদাভাবে লিখেন। চোখে পানি পড়ে, চোখে পানি পড়ে এর মানেই হচ্ছে যে চোখ থেকে পানি পড়ে। ওকে, না বুঝলে এই লাইনটা মুখস্থ করবেন। আবার বলে দেই, এই যে লাইনটা যদি না বোঝেন আপনি, যে কেন কি হয়েছে স্যার, চোখে পানি পড়ে, এর মানে তো এটাও বোঝায় যে চোখের উপরে পানি পড়ে, আপনি এটা ভুলে যাবেন। চোখে পানি পড়ে যদি যাই হোক আপনি এটা মুখস্থ করে ফেলেন, চোখে পানি পড়ে তার মানে চোখের উপরে পানি পড়ে, এটা নয় চোখ থেকে পানি পড়ে। আসেন, আপনাদের শ্রেণী সহ অসংখ্য ইউনিটে এই প্রশ্নটা আসছিল, এই যেটা ছাদে বৃষ্টি পড়ে আর ছাদে পানি পড়ে। দেখেন, আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি, একটু পড়েন, লাইনটা মুখস্থ করবেন। ছাদে বৃষ্টি পড়ে, এটা নিয়ে কারোর কোনো প্রবলেম নাই। আমি জানি অলরেডি যারা যারা ক্লাসে ছিলেন তাদের কারো প্রবলেম নাই। ছাদে বৃষ্টি পড়ে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নাই। কিন্তু ছাদে পানি পড়ে, এটা নিয়ে সমস্যা আছে। ছাদে পানি পড়ে আপনার সেন্স বারবার বলবে ছাদে পানি পড়ে, এটার মানে তো এটাও হতে পারে ছাদের উপরে পানি পড়ে। তাহলে তো যদি বলাই হতো এখানে ছাদের উপর পানি পড়ে, তাহলে এটা অধিকরণ হতো। কিন্তু বলা হয়েছে ছাদে পানি পড়ে। ছাদে পানি পড়ে এর মানেই হচ্ছে ছাদ থেকে পানি পড়ে, এটা মুখস্থ করবেন। ওকে, যদি বোঝেন তো বোঝেন, না বুঝলে মুখস্থ চাই। এবং এটা সি ইউনিটে আসছিল, আপনাদের বি ইউনিটে আসছিল, বহু বহু ইউনিটে এটা আসছিল। এই যে লাল করে দিলাম যেটা, কথা বুঝতে পারছেন? বহু বহু ইউনিটে এটা কিন্তু আসছিল। ওকে, লালও করলাম। কি রে ভাই, কোন কালার করলে বেশি ফুটবে? এটাই করি, দেখেন বেশি ফুটবে আপনাদের চোখের সামনে। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। কারো কোনো ব্যাপার থাকলে একটু কমেন্ট টমেন্ট কইরেন, বুঝছেন? কমেন্ট কইরেন। শুধু দেখলেই হবে না, পড়াটা বুঝতে হবে। শুধু বুঝলেই হবে না, আপনি যার জন্য পড়ছেন, যে কারণে পড়ছেন, সেটার জন্য পারেন। ওকে, আমি যখন ব্যাকরণ পড়াবো, আপনারা যে কোনো ধরনের স্টুডেন্ট আমার ব্যাকরণের ক্লাসে প্রেজেন্ট থাকতে পারেন, সবাইকে জানিয়ে দিবেন। আমি রুটিন তো আজকে বা কালকে দিয়ে দেবো, আজকে নয় কালকে দিয়ে দেবো, সেই রুটিন মোতাবেক হবে। আর যারা যারা প্রাইভেট ব্যাচে পড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারা কাইন্ডলি ওই নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমি কালকে 7:30টায় ফার্স্ট প্রাইভেট ক্লাস শুরু করছি। ওকে, আচ্ছা, এরপরে আসেন আমরা পরের উদাহরণে যাই। আচ্ছা, এটা নিয়ে আপনাদের এখনো সমস্যা, তাই তো? আরেকবার বলে দিই, দেখেন, বৃষ্টিরা প্রথমে ছাদের উপরে পড়ে, তারপর ছাদ থেকে বৃষ্টিটা নিচে পড়ে। আবার বলি, বৃষ্টিরা প্রথমে ছাদে পড়ে, তারপর দেখেন ছাদ থেকে বৃষ্টিরা নিচে পড়ে, অর্থাৎ ছাদে পানি পড়ে, তার মানে ছাদ থেকে নিচেই পড়ে পানিটা। যদি আপনি না বোঝেন, এই লাইনটা মুখস্থ করে নেবেন, তাহলে ইট উইল বি ওকে। এবার আসেন, জমিতে ফসল ফসল ফলে। তো জমিতে ফসল ফলে তার মানে কি? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, জমিতে ফসল ফলে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সিয়ালিটি আছে, অনেক বই অনেকভাবে দেয়া। তো জমিতে ফসল উৎপন্ন হয়, হ্যাঁ, এটা যেমন বোঝায়। আবার জমিতে ফসল ফলে, এটা দিয়ে জমির মধ্যে ফসল ফলে, তার মানে জমিটা এখানে স্থান বোঝায়, এটাও কিন্তু হয়। একই লাইন অপাদানও বোঝায়, একই লাইন অধিকরণও বোঝায়। দুইটা থাকলে অধিকরণই দিবেন। ওকে, এটা নিয়ে আমি অনেক অনেক স্টাডি করেছি, বাট কিছু পাইনি। রেজাল্ট লাস্টে আমি এটাই দিয়েছি। এটা তো আমরা অলরেডি পারি, জমি থেকে ফসল পাই, তাহলে এটা সিরিয়াসলি অবদান আছে। বিপদে অধীর হইও না, এটার মানেটা বুঝিয়ে দেয় আপনাদেরকে। বিপদে অধীর হইও না, এখন অধীর মানে কি জানেন? অধৈর্য। আচ্ছা, তো বিপদ মানে কি জানেন? বিপদে অধৈর্য হইও না, তার মানে বিপদের সময় অধৈর্য বোঝাইছে। সবাই ব্যাপারটা ক্লিয়ার করি, আবার ক্লিয়ার করেন। বিপদে অধীর হইও না, এর মানেটা কি জানেন? অধীর মানে অধৈর্য। আবার বলি, এই অধীর মানে হচ্ছে অধৈর্য। বিপদে অধীর হয়েও না, এর মানে হচ্ছে বিপদের সময় আপনাকে অধৈর্য হতে না বলেছে। তাহলে এখানে বিপদ দিয়ে বিপদের সময় বুঝাইছে, আর এখানে বিপদ দিয়ে
সময় বুঝাইছে তাই এটা অধিকরণ কারক। আর এবার আসেন, বিপদে মোরে রক্ষা কর, লাইনগুলো খেয়াল করবেন কিন্তু, না হলে রিপিট করবেন, সময়টা খেয়াল রাখবেন। ওকে, এখন কত মিনিটের ক্লাস চলতেছে ওই মিনিটটা খেয়াল রাখবেন। আচ্ছা, বিপদে মোরে রক্ষা করো এর মানেটা কি একটু খেয়াল রাখবেন। বিপদে মোরে রক্ষা করো এর মানে কি বিপদের সময় রক্ষা না, বিপদ থেকে রক্ষা। আবার বলি, বিপদ থেকে রক্ষা, অর্থাৎ কোন একটা জিনিস থেকে কোন একটা জিনিস হতে, এই জিনিসগুলো যার কাছ থেকে হতে, যার জিনিস সবগুলো কিন্তু অপাদান। তাহলে বিপদে মোরে রক্ষা করো তার মানে বিপদ থেকে রক্ষা করো। বিপদে অধীর হয়েও না তার মানে বিপদের সময় অধীর হয়েও না। সময় বুঝাইছে অধিকরণ কারক, বিপদ থেকে বুঝাইছে অপাদান কারক। আমার মনে হয় আপনাদের মোটামুটি ক্লিয়ার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমি শেষ করছি, এটার পর আমি আজকে ক্লাসের ইস্তফা দেব। প্লিজ আর একটু থাকবেন, আর একটু থাকবেন, কষ্ট করেন, পড়াটা খারাপ হচ্ছে না আশা করি আপনাদের সাথে। আর প্লিজ একটু শেয়ার করবেন, আপনারা শেয়ার করলে আমার ভালো লাগবে। আর আপনারা রেগুলার ক্লাস করবেন, অবশ্যই ক্লাস করবেন, অবশ্যই ক্লাস করবেন। ওকে, আমার ক্লাসে থাকবেন। আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণের সবকিছু, মুখস্থের পার্টগুলোর জন্য এটিএম আপনাদের হাতে দিয়ে দিয়েছি, তার সব আপনাদেরকে আমি উত্তর দিয়ে দেব, সরি, তার সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর আপনারা বুঝতেই পারছেন আমি ক্লাস কিন্তু অনেক পরিশ্রম করে নিই। যারা আমার ক্লাস করেছেন আপনাদের লাইফে, আপনারা জানেন আমি ক্লাস খুবই খুবই স্ট্রং এবং খুব পরিশ্রম করে নিই, এবং স্টুডেন্টদেরকে মনের ভিতরে ঢুকে তাকে বোঝানোর চেষ্টা করি যেন সে পড়াটা ধরতে পারে, ক্যাচ করতে পারে। সামনে থাকলে যে বুঝে না সেটা আমি কিন্তু বুঝতে পারি। আচ্ছা, বাড়ি হতে আজান শোনা যায়, আচ্ছা এটা তো অলরেডি বলেই দিয়েছি, বাড়ি হতে আজান শোনা যায়। তাহলে দেখেন, বাড়ি হতে আজান শোনা যায়, দেখেন আজানটা কিন্তু বাড়ি থেকে তৈরি হয় নাই, বাড়ি থেকেও বিচ্যুত হয় নাই। কথাটা কি বুঝতে পারছেন? এখানে বাড়িটা স্থান বুঝাইছে, তাই এখানে বাড়িটা হবে অধিকরণ কারক। হ্যাঁ, যদি এভাবে হতো যে মসজিদ থেকে আজান শোনা যায়, তাহলে কিন্তু মসজিদ থেকে আজানটা তৈরি হয়েছে, তখন কিন্তু এটা কি হতো, অপাদান কারক হতো। আশা করি এগুলো নিজেরা বুঝবেন। প্রবলেম থাকলে আমাকে অবশ্যই ইয়ে করবেন। আর প্রত্যেকটা ক্লাসের আগে বা পরে আমি থাকার চেষ্টা করবো। আর লাস্ট পড়াটা একটু পড়াই, একটু তাকান, একটু খাতায় লেখেন, এটা লাস্ট পড়া, প্লিজ এত পর্যন্ত থাকেন। এখন যেটা আলোচনা করব, অনেকেই না আমরা এটা সহজেই ধরতে পারি না, এবং অনেক বই এটার ভুল ব্যাখ্যা লেখা আছে, আমি সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু খাতায় লিখবেন, যারা স্টুডেন্ট খাতায় লিখবেন, আর যারা দর্শক তাকায় থাকেন, তাও যায়েন না। হ্যাঁ, আর প্লিজ একটু কমেন্ট করেন, আর একটু শেয়ার করে দিয়ে। হ্যাঁ, এটা বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে। হ্যাঁ, আপনাদের জন্য এত পরিশ্রম যেহেতু করছি, অতপক্ষে আর যাই হোক এটা একটু করে রাখার চেষ্টা করেন, কারণ শেয়ার করলে সবাই দেখতে পারবে। সবাই দেখতে পারা মানে হচ্ছে যে আমার ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। আমি চাই সবাই আমার ক্লাসটা দেখুক। আর আপনারা আমার পেজ এবং গ্রুপে অবশ্যই একটু জয়েন হবেন, একটু ইনভাইট করে দিবেন যেন সবাই আমার পেজ এবং গ্রুপে যেন অবশ্যই একটু জয়েন থাকে। হ্যাঁ, আমি সেটা আপনাদের কাছে চাইতেই পারি, না চাইতে পারি না বলেন, চাইতেই পারি। আচ্ছা, যেহেতু আপনাদের জন্য আমি পরিশ্রম করছি, আর আপনাদের পরিশ্রমের বিনিময়ে তো আপনাদের থেকে কিছু নিচ্ছি না, আমি আমার সময়টাও আপনাদের দিচ্ছি, আমি আমার শ্রমটাও কিন্তু আপনাকে দিচ্ছি। আর আপনারা যারা যারা অভিযাত্রী বই কিনেন নাই, একবার হলেও অভিযাত্রী বইয়ের সাথে, এই যে আমার এই বইয়ের সাথে অন্যান্য বইয়ের হলেও একবার হলেও কম্পেয়ার করবেন, একবার হলেও আমার এই বইটা খুলে দেখবেন আমি বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য কিভাবে প্রেজেন্ট করেছি। ওকে, আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ভাইয়া বুঝিয়ে দিতে ভালো হতো। আচ্ছা, এবারের সংগ্রাম আমি এটা বুঝাই দিচ্ছি, তবে এটা নেক্সট ক্লাসে পড়াবো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এর লাইনের মানে কি জানেন? এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম, জন্য বোঝালে নিমিত্তার্থে কারক হয়। ওকে, তাহলে এটা হবে নিমিত্তার্থে স্বাধীনতার র ষষ্ঠী। ওকে, আর যদি নিমিত্তার্থে না থাকে তাহলে সম্প্রদান কারক হবে। এটা অভিযাত্রীর, আবারও বলে দেই, এটা অভিযাত্রীতে আপনারা পাবেন, কত নম্বর পেজে পাবেন এই লাইনটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। খুব সুন্দর প্রশ্ন, বাট আমি তো আজকে এটা পড়াবো না। কোথায় রে ভাই? আচ্ছা, এটা অভিযাত্রীর 187 নম্বর পৃষ্ঠায় পাবেন। ওকে, তো দেখে নিবেন আপনারা, ওখানে ব্যাখ্যাটা করা আছে। আচ্ছা, টিউশন ফি কত, যে বা যারা জানতে চান। প্রেমিকের সাথে ব্রেকআপ হলো, ভাই এই ধরনের ফালতু ইয়ে করবেন না, প্রশ্ন করবেন না। হ্যাঁ, ওকে, তাহলে কিন্তু আমি আপনাকে স্ক্রিনে উঠাই দেবো প্লিজ। প্রেমিকের সাথে ব্রেকআপ হলো, এখন ব্রেকআপটা কে করছে, কার কাছ থেকে করছে আপনি যে জানবেন। যদি ব্রেকআপটা প্রেমিকা করে থাকে তাহলে প্রেমিক হবে কিন্তু অপাদান। এই ধরনের প্রশ্নের উত্তর আমি দেবো ক্লাসে, বলেন এটা অন্যায় কিন্তু। হ্যাঁ, এটা কোন কারক? আপনাকে মাইট দেবো ভাই,
সজীব খান আমার ইনবক্সে পাঠান, আমি উত্তরটা দিচ্ছি আপনাকে। আচ্ছা, সবাই তাকান। আমি এখন যেটা বোঝাচ্ছি এটা পরে আমরা আজকে ক্লাস শেষ করবো। দেখেন, আমরা ভয় নিয়ে আলোচনা করব। ভয় আমাদের অনেক বই, আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। আমাদের অনেক বই লেখা আছে যে ভয় যদি কোনো বাক্যে থাকে তাহলে এটা অধিকরণ কারক হয়, সরি অপাদান কারক হয়, কিন্তু ভয় কিন্তু অপাদান কারক না। ওকে, লেখাটা আমি লিখি একটু, জাস্ট দেখেন। এবং প্লিজ যারা খাতা কলম নিয়ে বসছেন তারা খাতায় অবশ্যই লিখে নেন। দেখেন, আমি বললাম যার সরি যাকে ভয় পাওয়া হয়, এই যে লম্বা একটা টান দিলাম, দেখেন এই ইনভার্টেড কমা দিয়ে লিখলাম যাকে ভয় পাই। ওকে, এই যে এই কথাটা, রাইট? এই যাকে ভয় পাই, এই যে এটাই, সেই হবে অপাদান। ভয় অপাদান নয়। ভয় অ্যাকচুয়ালি কর্মকারক হয়, রাইট? এই কর্মকারকের দিনে আমরা কর্মকারক দিয়ে আলোচনা করি। ওকে, লাইনটা দেখেন, এবার একটু আমি এক্সপ্লেন করি। আবার বলছি আপনাকে, সবাই একটু তাকান। আমি আবার বলছি, দেখেন, ভয় অপাদান নয়। আপনি যাকে ভয় পাইলেন, আবার বলি আপনাকে, আপনি যাকে ভয় পাইলেন সে অপাদান। আমার এটা কি বলেন তো, হাত না? এটা হাত না? আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনাকে গিয়ে, তো আপনি হঠাৎ করে দূরে সরে গেলেন, আপনি ভয়টা কারে পাইলেন? আস্ক ইউরসেলফ। আমার হাতটাকে পাইলেন, তাহলে হাতটা হচ্ছে অপাদান। ক্লিয়ার? আবার বলি, যাকে ভয় পাইলেন, যে পাইলো সে কিন্তু না, যে পাইলো সে কর্তা। যারে পাইলেন, আবার বলি, সেন্স ক্লিয়ার রাখেন, ভয় আপনি যারে পাইলেন সেই হচ্ছে অপাদান। ক্লিয়ার কথাটা? যে পাইলো সে অপাদান না, আপনি যারে পাইলেন সে অপাদান। আমি এভাবে বললাম, বড় ভাইকে ভয় পাই। আপনারা এখন কমেন্ট করেন তো, কে অপাদান? লেখেন, একটা কমেন্ট তো করবেন না ভাই, বুঝতে তো পারছেন। আমি আবার বলি, বড় ভাইকে ভয় পাই, এখন অপাদানটা কে বলেন? কমেন্ট করেন, টাইপ করতে পারেন না? টাইপ করেন, করে লেখেন। গুড, গুড, লেখেন, তাকায় থাকা যাবে না, লিখতে হবে। গুড, গুড। আবার ওই আগের গুলার আনসার দেখে 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 উত্তর দিয়ে না কিন্তু, হ্যাঁ, নিজেকে একটু বোঝাবেন। আমি আবার ক্লিয়ার করছি, তাকান। যারে ভয় পাইলেন, ক্লিয়ার, সে অপাদান। এখন দেখেন, আপনার সামনে আমি চোখ রাঙালাম, তাহলে আপনি আমার চোখগুলাকে ভয় পাইলেন, এই চোখগুলা হবে অপাদান। আমি বললাম, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ক্লিয়ার? তো ভয়টা কারে পাইলাম? বাঘেরে পাইলাম, বাঘ অপাদান। সেন্স ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসেন, আর কমেন্ট লিখবেন কিন্তু, আপনারা অবশ্যই লিখবেন আর অবশ্যই শেয়ার করবেন। ক্লাসের পরেও কেউ যা জানলে শেয়ার করবেন বা তারে ট্যাগ করে দিবেন। আপনারা কমেন্ট বক্সে তাকে ট্যাগ করে দিবেন, আমি চাই এটা সবাই জানুক। আপনারা আমাকে অবশ্যই হেল্প করতে হবে। ওকে, আমার রাইট আছে। কেন রাইট আছে? বিকজ আমি আপনাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, আপনারা আমাকে হেল্প করেন, আমি আপনাদেরকে হেল্প করি। পারস্পরিক সহযোগিতা একটা ভালো রেজাল্ট হয়, সমস্যা কি? আর ট্রাই করবেন আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য, অবশ্যই ট্রাই করবেন। আমার ক্লাসের টাইমটা আমি বলে দিই, 7:30টায়, যদি কোনোভাবে না হয় 8টায়, 8টায় না হলে 8:30টায়, 8:30টায় না হলে অবশ্যই 9টায়। 9টার পরে কখনো যাবে না, কারণ আমি মাঝে মধ্যে বাইরে থাকতে হয়, বাইরে থেকে আসতে রাস্তায় প্রচুর জ্যাম পড়ে, আমি হয়তো বা এসে পৌঁছাতে পারি না। আচ্ছা, একজন লিখেছে এই বাঘ, বাঘ তো হ্যাঁ, যাকে, আচ্ছা এবার আসেন, আমি শেয়ার করছি স্ক্রিনটা, আপনারা সবাই একটু দেখেন। সবাই মনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা, রাইট? দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে তো মনে হয়। এই স্ক্রিনে আসে নাই, দেখুন। আসে নাই। আসছে, এবার একটু চেক করেন, দেখেন সবাই। এই যে পড়েন, দেখছেন, দিস ইজ দ্য বাঘ, এই যে ব্যাখ্যাটা একটু পড়েন, পড়লে আপনারা বুঝতে পারবেন কি বুঝাইছি।
আবার দেখেন এখানে আমি কি সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেদিন আমার হাতে কাজ থাকবে না সেদিন আমি ক্লাস নেব, এবং ক্লাসগুলো আপনাদের আমি জানিয়ে দেবো। একদিন ক্লাস হবে, পরের দিন কিন্তু পরীক্ষা হবে। এই যে কারকের দুইটা নিলাম, আগামী ক্লাসের আগে যেই সময় আমি দেবো তার আধা ঘন্টা আগে পরীক্ষা হবে। আপনারা আমার গ্রুপে অথবা আপনারা আমার পেজে ফলো রাখবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন প্লিজ। যদি লেখাপড়া করেন করার মতো করেন। আর ইউনিভার্সিটি এমন একটা জায়গা, জীবনে একবারই পরীক্ষা দিতে পারবেন, দুইবার নয়। এবার একটু তাকান, আমি লাইনগুলো একটু শেষ করে আপনাকে ছেড়ে দিচ্ছি। বাঘে ভয় হয়, তো যারে ভয় পাইলাম পাইলাম, আবারও বলি যারে ভয় পাইলাম, আবারও বলি যারে ভয় পাইলাম, আবারও বলি যারে ভয় পাইলাম, যারে ভয় পাইলাম। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে ভয় পাইলাম। পরাজয়ে ডরে না বীর, ডরে মানে কি ডরাই, ডরাই মানে কি ভয়। তাহলে কারে ভয় পায় না? পরাজয়কে ভয় পায় না। তাই এগুলো কি হবে বলেন তো? অপাদান কারক হবে। আমার মনে বুঝতে পারছে। এখানে আরো অনেক এক্সপ্লেনেশন আছে, এগুলো আপনারা ফ্রি টাইমে দেখেন। হ্যাঁ, দেখলে আশা করি এগুলো খুব সুন্দর লাগবে। আপনাদেরকে পড়ানোর সকল ব্যবস্থা আমি এখানে করে দিয়েছি। আর অভিযাত্রী বইটা এতটা স্ট্রং ভাবে ব্যাখ্যা করেছি যে আপনি নিজেই নিজের শিক্ষক হতে পারবেন। আমার ক্লাস করেন বা না করেন, দেখেন কতটা নিখুঁত ভাবে প্রেজেন্ট করেছি। ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রেজেন্ট করেছি আপনাদের ভালো করে বোঝার জন্য, যেন আপনারা ভালো বুঝতে পারেন। আজকে 2 ঘন্টা 24 মিনিট আপনাদের সাথে সময় কাটিয়েছি। আশা করি 2 ঘন্টার মধ্যে আমরা কথা শেষ করার চেষ্টা করব। আজকে প্রথম আধা ঘন্টা কিন্তু আমরা এক্সট্রা কথা বলেছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্লাস করেছি 1 ঘন্টা 54 মিনিট। এর মধ্যে অনেক এক্সট্রা কথা ছিল, কারণ এগুলো বোঝানোর জন্য ব্যাপার ছিল। আগামীকাল শুক্রবার আবার থাকবো, এবং কয়টা থাকবো? 7:30 অথবা 8টা। যদি 8টায় ক্লাস হয়, 7:30টায় পরীক্ষা হবে। যদি পরীক্ষা হবে এই কারকের উপরে, হ্যাঁ। এবং আপনারা প্লিজ পার্টিসিপেট করবেন। আর লাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান, এবং আমি আশা করি সবাই জয়েন হতে চান, জয়েন হওয়ার জন্য অবশ্যই আমি গ্রুপের মধ্যে একটা পোস্ট করেছি এবং পেজেও একটা পোস্ট করেছি, একটু কমেন্ট করবেন। ওকে, একটু কমেন্ট করবেন। ওকে, আশা করি আপনারা সবাই সাপোর্ট দিবেন। আর যার যত প্রশ্ন আছে, কালকে ক্লাসের প্রথম 20 মিনিট আপনারা স্টার্টেই প্রশ্নগুলো টাইপ করে রাখবেন। ওকে, টাইপ করে রাখলে আমি অবশ্যই সাথে সাথে আপনাদেরকে এই যেটা করব সেটা হচ্ছে সাথে সাথেই আমি উত্তরগুলো দিয়ে ঠিক 20 মিনিট পর আমি ইয়ে করব। এখানে অ্যাডমি লিখেন না, এখানে প্রচুর কমেন্ট আছে। আপনারা এখানে অ্যাডমি অথবা ইয়েস সামথিং অথবা একটা ডট ডট হলেও আপনারা আমাদের এই গ্রুপের, হ্যাঁ, ফেসবুক গ্রুপ, আমি আপনাদেরকে গ্রুপটা একটু জাস্ট দেখাই, গ্রুপ কোনটা একটু সবাই দেখেন। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো বা গ্রুপটা খুঁজে পাচ্ছেন না বা পেজও খুঁজে পাচ্ছেন না। গ্রুপটা আমার পেজে গেলেও পাবেন, আমি একটু জাস্ট দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, সবাই একটু জাস্ট দেখেন। ওকে, কত মার্ক হলো এটা? 100। এই যে দেখেন, আমি একটু গ্রুপটা দেখাচ্ছি, এবং গ্রুপে প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন এটা। এই যে এটা হচ্ছে আমার গ্রুপটা। হুম, এটা হচ্ছে আমার গ্রুপটা। এই যে এই সেই গ্রুপ, আপনারা এই গ্রুপে এসে জয়েন হবেন। হ্যাঁ, এই গ্রুপে আসবেন, এসে দেখেন এই যে গ্রুপ। আর এই গ্রুপের লিঙ্ক কি দেখেন, উপরে লিঙ্কটা একটু জাস্ট দেখাচ্ছি, এই যে facebook.com/groups/অভিযাত্রী। আপনারা অভিযাত্রী লিখে বাংলায় বা ইংলিশে অভিযাত্রী বানানটা একটু দেখেন। অভিযাত্রী লিখে আপনাদের সার্চ বক্সে টাইপ সার্চ দিলে পেয়ে যাবেন, বা পেজের মধ্যে গেলেও আপনারা অভিযাত্রী পেয়ে যাবেন, রাইট? এই যে এই জায়গায় এসে আপনারা প্লিজ এখানে এসে একটু কমেন্ট করে ফেলবেন যে স্যার আই ওয়ান্ট টু অ্যাডমিট হিয়ার, অথবা স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, অথবা ইয়েস কিছু একটা লিখে ফেলবেন, এখানে সামথিং কিছু একটা লিখবেন। ওকে, আর গ্রুপে একটু থাকবেন প্লিজ, সবাইকে একটু গ্রুপটা শেয়ার করে দিবেন, সবাই যেন গ্রুপটা দেখতে পায়। ওকে, আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা অবশ্যই প্লিজ অভিযাত্রী যে বই কিনেন না কেন, অভিযাত্রী বইটা কেনার আগে একবার হলেও দেখবেন কতটা নিখুঁত, এবং সত্যি কথা বলে দেই নির্ভুল। এমসিকিউতে সম্ভবত ভুল নাই। বাংলা গদ্য পদ্য ব্যাকরণের প্রত্যেকটা এমসিকিউ আমি নিজে চেক করেছি, আশা করি ভুল নাই। আর যথেষ্টভাবে ট্রাই করবেন আপনারা আমার এটিএম বইটা আপনার আজীবন কাজে লাগবে। এতদিন বাগধারা যেভাবে পড়ছেন, এখন থেকে যদি বাগধারা বা এক কথা প্রকাশগুলো এখন থেকে একবার রিডিং করেন, বি শিওর ইউর সেলফ, একবার রিডিং করলেই দেখবেন আপনি সবকিছু পারবেন। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি। কথা কি ক্লিয়ার? ওকে, ফাইন। তো আপনারা সবাই ভালো থাকেন, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই থাকবেন। আবারও বলে দিচ্ছি, আগামীকাল 7:30টায় কারিগর উপর 20 বা 25 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষার ইয়ে দেয়া হবে। ওকে, আর যে বা যারা প্রাইভেট ব্যাচে ক্লাস করতে চান, নাম্বার দেওয়া আছে, নাম্বারে সরাসরি কথা বলবেন। আগামীকাল যদি প্রাইভেট ব্যাচ 7:30টায় শুরু করি, তাহলে আপনাদের সাথে সম্ভবত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে দেখা হবে, কারণ ওদেরকে আমি জুম অ্যাপসে পড়াবো।
আর যদি সম্ভব হয় আপনারা একটু থাকেন আমার সাথে, থাকলে আশা করি ভালো যা সময় কাটবে এবং আপনাদের জন্য আমি যথেষ্টভাবে ডেডিকেটেড করব। আর ফ্রেন্ডদেরকে অবশ্যই অভিযাত্রী বইটা কেনার জন্য সাজেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।